আপনারা শুনছেন আধার 48। একজন অল্প বয়সী মহিলা কান্না করছে আর রাস্তার পাশে হাঁটছে। সাদা গোলাপি রঙের শাড়ি পরা, চুলগুলো খোলা, চোখ জোড়া লাল হয়ে আছে। দেখে খুব সাধারণ কোনো গৃহবধূর মতো লাগছে না, বরং যেন এক ধরনের অনুচ্চারিত রহস্য জড়িয়ে আছে তার চলাফেরায়। রফিক এগিয়ে যায় তার দিকে আর ভদ্রভাবেই প্রশ্ন করে, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আপনি কোথাও যাবেন? মহিলাটি প্রথমে কিছুই বলে না, হাতের কোণে আঁচলটা চেপে ধরে। তখন রফিক একটু নিচু গলায় আবার জিজ্ঞেস করে, আপনি অসুস্থ না তো? কিছু খুঁজছেন নাকি? তখনই ওই অল্প বয়সী মহিলাটি মুখ তোলে, চোখ ভেজে আছে, নরম কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলল, এই রাস্তার পাশে আমার কানের দুলটা হারিয়ে গিয়েছে। ওটা আমার বিয়ের সময়ের দুল ছিল। আমার স্বামী সেটা হারানোর জন্য আমাকে অনেক মেরেছে। এখন আমি সেটা খুঁজতেই এখানে এসেছি। যদি না পাই হয়তো আর বাঁচতে পারবো না। আমার আমার স্বামী আমাকে মেরেই ফেলবে। মেয়েটির চোখে শুধু কান্না নয়, অদ্ভুত এক শূন্যতা, যা রফিক সহজে বুঝতে পারছিল না। রফিক নিচু স্বরেই বলল, আচ্ছা আপনি আসেন, আমি খুঁজতে আপনাকে সাহায্য করছি। আপনি তো একা, আপনার কষ্ট হবে, আমি আপনাকে খুঁজতে সাহায্য করছি। মহিলাটি মাথা নাড়ে, কিন্তু মুখে কোনো কথা নেই। সে ধীরে ধীরে রাস্তার পাশে নেমে পড়ে, দুল খোঁজার ভান করতে থাকে। এইদিকে রফিকও পাশে বসে পাথর, শুকনো ঘাস, মাটি চাকা সব ঝেড়ে ঝেড়ে দেখছে। রফিক পাথর সরায়, শুকনো পাতা ঘেঁটে দেখে, তবুও কোথাও কোনো কানের দুলের চিহ্ন পর্যন্ত নেই। ঘণ্টাখানেক কেটে গিয়েছে, কিন্তু মহিলার মুখের দুঃখ এক বিন্দুও হালকা হয়নি। হঠাৎই সেই কান্না চেপে ধরে আর কাপা কণ্ঠে বলে, এখন আমার কি হবে? আমি কিভাবে ফিরবো বাড়ি? ও ও আবার মারবে আমাকে। রফিক থমকে যায়। একটা অদ্ভুত কষ্ট বুকের ভেতরে ভর করে বসে। রফিকের গলা যেন শুকিয়ে যায়। তার দৃষ্টিতে ভেসে ওঠে ওই মেয়েটির ভাঙা কণ্ঠ, ভেজা মুখ আর অনরক কষ্ট। সে ধীরে ধীরে বলে, আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি। এই রাস্তায় এখন আপনি একা, কেউই নেই, কিন্তু আমি আছি আপনার পাশে। আপনাকে এখানে একা ছেড়ে আমি যেতে পারি না। তার দৃষ্টি এক মুহূর্তের জন্য মেয়েটির চোখে থেমে যায়। সে সৌন্দর্য দেখে ঠিকই, কিন্তু তার চোখে মায়া অনেক বেশি গাঢ় হয়ে ওঠে। ময়মনা মাথা নিচু করে কাপা কণ্ঠে বলে, দূর গ্রামের মেয়ে আমি। আগুনে ঘরবাড়ি সব পড়ে গিয়েছে। ছোট্ট একটা ছেলে আছে, স্বামীর পরার মতো কাপড়ও নেই। যদি আপনার কোনো পুরনো জামা কাপড় থাকে, দয়া করে যদি একটু দিতেন। রফিক কিছুক্ষণ চুপ করে থাকে, মুখে চোখে সহানুভূতির ছাপ, তবে ভেতরে কোথাও এক অজানা দ্বন্দ্ব। তখনই পেছন থেকে সায়রায় ঠান্ডা গলা, ঝুল নিয়ে কতজনে আসে, কে সত্যি কে মিছে কেই বা জানে। রফিক এবার নরম গলায় বলে, ভেতরে আসেন, পানি খান, দেখি কিছু দেয়া যায় কিনা। ময়মনা একটু থেমে বলে, আচ্ছা। সে ভেতরে পা রাখতেই ঘরের মধ্যে এক অদৃশ্য বাতাস ঢুকে পড়ে। চারপাশে ছড়িয়ে পড়ে এক অজানা শীতলতা। রফিক ময়মনাকে বসতে ইশারা করে এবং ভিতরে চলে যায় পুরনো জামা কাপড় খুঁজতে। সায়রা একমুখ গম্ভীরতা নিয়ে রান্নাঘরে ঢুকে যায়, কিন্তু কিছুটা সময় পরেই এক গ্লাস পানি এনে ময়মনার সামনে বাড়িয়ে দেয়। এই নিন, পানি খান। ময়মনা গ্লাসটা হাতে নিয়ে ধীরে চুমুক দেয়। তার মুখে ক্লান্তির রেখা, চোখে একটু কৃতজ্ঞতা। পানি খেতে খেতে ময়মনা হঠাৎ প্রশ্ন করে, আপনার কয়টা সন্তান? সায়রা একটু অবাক হলেও সংক্ষেপে বলে, একটা মেয়ে, নাম তানিয়া। স্বামী কি করেন? সায়রার গলায় তখন নির্লিপ্ত সুর। গ্যারেজে কাজ করেন, সারাদিন বাইরেই থাকেন। ময়মনা মাথা নেড়ে বলে, ও ভালো ভালো, আল্লাহ সহায়ক। ছোট সংসার ঠিকমতো চললে সেটাই বড় শোক। ঠিক তখনই রফিক ফিরে আসে, হাতে পুরনো 2টি শার্ট আর একটি লুঙ্গি। সে এগিয়ে এসে সেগুলো ময়মনার দিকে বাড়িয়ে দেয়। এই নিন, যদিও খুব ভালো অবস্থা না, কিন্তু আপনার দরকারে কাজে লাগবে আশা করি। ময়মনা শাড়ির আঁচলে কাপড়গুলো জড়িয়ে নেয়। তার চোখ ভেজা ধন্যবাদ বলে যায়, ঠোঁটে নিঃশব্দ কৃতজ্ঞতা। আপনার কাছে খুব ঋণী হলাম, আল্লাহ আপনাদের ভালো রাখুক। রফিক মাথা নাড়ে, আচ্ছা ঠিক আছে, ভালো মতো পৌঁছান। হ্যাঁ। ময়মনা ধীর পায়ে বাড়ির বাইরে চলে যায়।
তার পেছনে যেন একরকম অদৃশ্য ভার হেলে পড়েছে। রফিক দরজার কাছে দাঁড়িয়ে এক নজর বাইরের দিকে তাকায়। আহা বেচারি, খুব বিপদে পড়েছে মনে হচ্ছে। পেছন থেকে সায়রার কণ্ঠ, আমি নাস্তা রেডি করছি, তুমি খেয়ে রেডি হও। রফিক পাঞ্জাবির বোতাম গুছতে গুছতে বলে, আমার তো দেরি হয়ে যাচ্ছে, গ্যারেজে যেতে হবে। সে তাড়াতাড়ি মুখে পানি ছিটিয়ে দ্রুত নাস্তা করে নেয়। বেরিয়ে যাওয়ার আগে সে একবার মেয়ের দিকে যায়। তানিয়া তখনও ঘুমোচ্ছে। নরম মুখে এক ফালি হাসি লেগে আছে। রফিক তার ছোট্ট কপালে আলতো করে একটা চুমু খায়। আম্মু, ঘুমা, তোর আব্বু আবার আসবে। তারপর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রফিক দরজা ঠেলে বেরিয়ে পড়ে। একসময় রফিক গ্যারেজে পৌঁছেই মাথার ঘাম মুছতে মুছতে সেই হাতে নেয় রেঞ্জ আর হালকা নেমে যাওয়া জ্যাক। গ্যারেজের ভেতরে মেশিনের শব্দ, ধোয়া আর তেল পিচ্ছিল পরিবেশে এক চিলতে ব্যস্ততা। কিন্তু আজ রফিকের মুখে যেন কিছু একটা থেমে আছে, আর তার হাত চললেও মন যেন অন্য কোথাও। ততক্ষণে বাবুল এসে পাশে দাঁড়ায়। সে হালকা হাসি দিয়ে বলে, কি ব্যাপার রফিক ভাই, আজ দেখি মুখটা কেমন গম্ভীর গম্ভীর লাগতেছে? ভাবির সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি? রফিক একটু চমকে তাকায়, তারপর হালকা হাঁসফাঁস করে। না রে, তেমন কিছু না। সকাল সকাল একটা অচেনা মহিলা আসছিল ঘরে। দুঃখের কথা বলল, কাপড় চাইল, সেসব নিয়েই ভাবতেছি। ও ভাবছিলাম বুঝি ঘরের অশান্তি। কেবল কাপড় চাইলো, এই তো হইল, তাই না? তোর মনের ভিতর দেখি অন্য কিছু দোলাক দিতেছে, হ্যাঁ? রফিক হালকা হেসে কাঁধ ঝাঁকিয়ে বলে, না রে, তেমন কিছু না। ওই মেয়েটার চোখের কথায় কেমন জানি কিছু লুকোনো ছিল, ঠিক বোঝা গেল না। তবু সাহায্য তো করতেই হয়, তাই দিলাম। বাবুল গম্ভীর হয় একটু। বুঝছি। দয়া করতে গিয়ে যদি কেউ ধোকা দেয়, তখনই মনের মধ্যে কাঁটা গেঁথে যায়। তোকে এই জন্যই সাবধান থাকতে বলি। রফিক মাথা নাড়ে, তারপর আবার কাজে লেগে যায়। অন্যদিকে সায়রা তানিয়াকে জাগিয়ে দিয়েছে। তানিয়া একরাশ ঘুম চোখে নিয়ে ধীরে ধীরে উঠে বসে। সায়রা হাসে, আয় মুখ ধুয়ে খেয়ে নে। তানিয়া তখন টোলমুলো পায়ে কোনো রকমে উঠে দাঁড়ায়। সে সবেমাত্র হাঁটা শিখেছে। তারপর সায়রা ওর হাত ধরে নিয়ে যায় কলপারে, গায়ে পানি ছিটিয়ে দেয়, মুখ ধুয়ে দেয়। তারপর একটা থালায় তানিয়ার জন্য খাবার নিয়ে আসে। সায়রা মেয়ের মুখে খাবার তুলে দেয়। সায়রার মুখে একরাশ নরম হাসি আসে, কিন্তু চোখে বিষণ্ণতা ভাসে। সায়রা তানিয়াকে খাওয়ানোর পর ধুয়ে মুছে এক কোণে শুইয়ে দেয়। মেয়েটা আবার নরম কোলের স্পর্শে চোখ বন্ধ করে ফেলে। তারপর সায়রা উঠোনের দিকে এগিয়ে যায়। অতঃপর হাঁটু গেড়ে বসে সবজির থেলে থেকে আলু, পেঁয়াজ, শিম, লাউ বেছে নেয়। একদিকে কড়াইয়ে তেল গরম হচ্ছে, আর অন্যদিকে তার মন ঘোরে এক অস্থিরতায়। হঠাৎই একঝাঁক চড়ুই ছুটে ওঠে উঠোনের কোণ থেকে। তখনই তার ভেতরটা কেমন জানি করে ওঠে। তবুও নিজের মনকে সামলে নিয়ে সে আবার রান্নায় মন দেয়। কাজে ডুবে গেলে মন কিছুটা হালকা হয় হয়তো। অন্যদিকে গ্যারেজে সূর্যটা মাথার ওপর ঢলে পড়েছে। গ্যারেজে কাজের ফাঁকে একটু চা খাওয়ার সময় এসেছে। রফিক, বাবুল আর মিরাজ তিনজন মিলে বসেছে পুরনো বেঞ্চিতে। চায়ের কাপ হাতে নিয়ে বাবুল নিচু গলায় বলে, শুনছো রফিক ভাই, হাফিজ মেম্বার মারা গিয়েছে। মিরাজ অবাক হয়ে বলে, মানে কখন আর কি হইল? বাবুল চোখ ছোট করে বলে, শুনলাম নাকি ভূতে মেরেছে। একেবারে তো গলা টিপেই ধরেছিল, মুখে ফেনা উঠেছিল আর চোখ উল্টে গিয়েছিল। রফিক চায়ের কথা থামিয়ে বলে, ভূতে মারছে মানে? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ? মিরাজ ধীরে ধীরে বলে, কিন্তু ভাই গ্রামের সবাই বলতেছে তাকে নাকি ভূতে মেরেছে। তখন রফিক সন্দেহ ভরে তাকিয়ে বলে, আচ্ছা তুই কি কখনো ভূত দেখিসনি? মিরাজ মাথা নিচু করে বলে, ভাই আমি নিজে দেখিনি, কিন্তু মায়ের কথায় অনেক কথা শুনেছি ছোটবেলায়। মা বলতো কারো গায়ে ছায়া আসলে ঘুমের মধ্যেও শরীর শক্ত হয়ে যায়। বাবুলও মাথা নাড়ে। আমারও মা বলতো পুকুর পাড়ে রাত 12টার পর গেলে নাকি কেউ টান দেয় পা ধরে। ভূতের হাত কিনা কে জানে। রফিক তখন চুপ করে যায়। কাজ কর, বেয়াকুবি কইরা কোনো লাভ নেই। গ্যারেজের ঘড়িতে তখন দুপুর 2টা গড়িয়ে 1টার কাটা একদম ছুঁই ছুঁই। তেল মাখা হাতে রফিক, বাবুল আর মিরাজ কাজের ঝাঁপ শেষ করে হাত মুখ ধুতে এগোয়। বাবুল তখন গাইগুই করে উঠে বলে, চল রে বাসায় যাই,
মিরাজ মাথা নাড়াতে নাড়াতে বলে, আজকে তো তেল মরিচে ডিম হবে মনে হয়। তারা হাঁটতে হাঁটতে যার যার বাড়ির দিকে এগোয়। রফিক একটু দাঁড়িয়ে থাকে, চোখ পড়ে গ্যারেজের এক কোণে। সেখানে আগের দিন তার স্ত্রী সায়রা এসে খাবার দিয়ে গিয়েছিল। আজও সে হয়তো আসবে। সে অপেক্ষা করে কিছুক্ষণ, কিন্তু না, সায়রা আসে না। একটা হালকা হতাশার ঢেউ রফিকের চোখে মুখে ছড়িয়ে পড়ে। তারপর ব্যাগটা কাঁধে তুলে নেয়। আজ না হয় বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করে নেই, নিজের মনেই বলে ফেলে। সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করে। রফিক কাঁচা রাস্তা ধরে বাড়ির দিকে এগোতে থাকে। ঠিক তখনই দূর থেকে চোখে পড়ে একজন মেয়ে হাঁটছে, কাঁদতে কাঁদতে হাঁটছে। সাদা গোলাপি রঙের শাড়ি, চুলগুলো খোলা, চোখ জোড়া যেন লাল হয়ে আছে। দেখে কোনো সাধারণ গৃহবধূর মতো লাগছে না, বরং যেন এক ধরনের অনুচ্চারিত রহস্য জড়িয়ে আছে তার চলাফেরার মধ্যে। রফিক এগিয়ে যায়, ভদ্রভাবেই প্রশ্ন করে, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আপনি কোথাও যাবেন? মেয়েটি প্রথমে কিছুই বলে না, হাতের কোণে আঁচল চেপে ধরে। রফিক একটু নিচু গলায় আবার জিজ্ঞেস করে, আপনি অসুস্থ না তো? কিছু খুঁজছেন নাকি? তখনই মহিলাটি মুখ তুলে বলে, আর চোখ ভেজা কণ্ঠ নরম করে বলে, এই রাস্তার পাশে আমার কানের দুল হারিয়ে গিয়েছে। ওটা আমার বিয়ের সময়ের দুল। আমার স্বামী সেটা হারানোর জন্য আমাকে অনেক মেরেছে। এখন আমি সেটা খুঁজতে এসেছি। যদি না পাই হয়তো আর বাঁচতেও পারবো না। আমার স্বামী আমাকে মেরেই ফেলবে। মেয়েটির চোখে মুখে শুধু কান্না নয়, অদ্ভুত এক শূন্যতা, যা সে সহজে বোঝে না। রফিক নিচু স্বরে বলে, এই ঘটনাটা আপনারা গল্পের শুরুতেই শুনেছেন। চলে যাচ্ছি পরের কথায়। আপনি আমার সঙ্গে আসেন, আমার বাড়িতে গিয়ে একটু পানি খান, বিশ্রাম নেন। আমার স্ত্রী আছেন, একটা নারী হিসেবে তিনি আপনার কষ্টটা বুঝতে পারবেন। মেয়েটি থমকে যায়, চোখ তুলে তাকায় রফিকের দিকে। প্রথমবারের মতো তার চোখে আতঙ্কের বদলে ধীরে ধীরে কিছুটা বিশ্বাসের ছায়া ফুটে ওঠে। সে ফিসফিসিয়ে বলে, আপনি কি সত্যি আমাকে একটু আশ্রয় দিবেন? রফিক মাথা নাড়ে, তার চোখে সত্যিকারের দয়া, কোনো ভান নেই। মানুষ মানুষকে এই সময়ে চেনে নেয়। আমি আপনাকে সাহায্য করতে চাই, কিন্তু যেভাবে একজন মানুষ আরেকজন মানুষকে করে। আসেন। মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, একটু কাঁপতে কাঁপতে রফিকের পাশে হেঁটে চলতে শুরু করে। দুজনের মাঝে কোনো কথা নেই, কিন্তু বাতাসে ভেসে বেড়ায় এক ধরনের বোঝাপড়া, যেখানে সহানুভূতি, সাহস আর ভরসা একসাথে পথ তৈরি করেছে। রফিক আর ওই মেয়েটি হাঁটতে হাঁটতে অবশেষে বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। সূর্যটা তখনও মাথার উপরে নয়, খানিকটা হেলে পড়েছে পশ্চিমে। বাড়ির উঠোনে যেতেই সায়রার শব্দ ভেসে আসে। ছিমছাম রান্নাঘর থেকে থালা বাসনের আওয়াজ, ঘরের ভিতর কাজের ব্যস্ততা। রফিক দরজার আড়ালে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, এমন সময় সায়রা ঘর থেকে বেরিয়ে আসে। সে এক হাতে ওড়না ঠিক করছিল, মুখে ঘামের চিহ্ন, চোখে ক্লান্তির রেখা। সামনে রফিককে দেখে একটু হাসতে যাবে, কিন্তু মুহূর্তেই থমকে দাঁড়ায় তার পাশে এক অচেনা নারী দেখে। চোখ ফুলে লাল, মুখ ভেজা, কাপড় মুখ ধুলোয় মোলেন। সায়রার চোখে ভীষণ বিষণ্ণ। কে উনি? জিজ্ঞেস করে সায়রা, চোখ সরাসরি রফিকের দিকে। রফিক কিছু বলার আগেই মেয়েটি ফুপিয়ে কাঁদতে শুরু করে। মাটির দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, বোন, আমি খুব বিপদে আছি। আমার স্বামী আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন কোথাও যেতে পারছি না, আমার কোথাও নিরাপদ না। রফিক সঙ্গে সঙ্গে সায়রার দিকে তাকিয়ে বলে, রাস্তার পাশে কাঁদছিল একা একটা মেয়ে, কানের দুল খুঁজতে এসেছিল, খুঁজে পায়নি। স্বামী নাকি খুব নির্দয়। তো আমি ভাবলাম অন্তত পানি খাওয়ার সুযোগটা তো দেওয়া যায়, তাই না? রফিকের কণ্ঠে আন্তরিকতা ছিল, কিন্তু সায়রার চোখে ততক্ষণে এক ধরনের শঙ্কা জমাট বাড়তে শুরু করেছে। তার ঠোঁট নড়ছে না, তবে চোখে বিরক্তি, মনের ভিতর জমে থাকা এক চাপা অভিমান। সে কিছুই বলেনি, কিন্তু চোখের ভাষা বলে দিচ্ছে, আমার স্বামী কেন এভাবে হঠাৎ অচেনা এক নারীকে বাড়িতে নিয়ে আসবে? আমাকেও তো কিছু জানালো না। রফিক তার চোখে সেই প্রশ্নটা পড়ে ফেলেছে। সে একটু কেঁপে ওঠে, কণ্ঠটা নরম করে বলে, আমি কোনো ভুল করছি না সায়রা, ওর পাশে দাঁড়ানো দরকার ছিল। সায়রা এবার চোখ সরিয়ে নেয়, তার মুখে এখনও কোনো কথা নেই, কিন্তু সে চুপচাপ পেছনের ঘরে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে মহিলাটির হাতে ধরিয়ে দেয়। পানি নিতে নিতে মহিলাটি আবার কাঁদে। রফিক তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার মাথার ভিতরে ঘুরপাক খায় এক অদ্ভুত দ্বিধা।
সহানুভূতির দায়িত্ব আর নিজের সংসার রক্ষা করার টানা পড়েন। সায়রা তখন ধীরেই বলে, ভেতরে আসেন, বাইরে দাঁড়িয়ে থাকার দরকার নেই। কিন্তু ওকে কিছুক্ষণ বসতে দাও রফিক, তারপর কি করা যায় দেখি। রফিক একটু স্বস্তি পায়, কিন্তু সায়রার মুখে যে চাপা রাগ অভিমান সেটা ঠিকই বুঝতে পারে। ঘরের ভেতর ভারী একটা নিঃশব্দতা। সায়রা রান্নাঘরের দিকে চলে যায়। হাঁড়িতে তখন ডালের ফুটে ওঠা গন্ধ। তানিয়া বিছানার এক পাশে বসে আছে। রফিক দরজার কাছে দাঁড়িয়ে থাকে, আর মেয়েটি চুপচাপ বসে আছে। হঠাৎই রফিকের চোখের সামনে মেয়েটির শরীর কেমন যেন ঢলে পড়ে। সে ধীরে ধীরে হেলতে হেলতে পুরোপুরি বিছানার ওপর শুয়ে পড়ে, চোখ বন্ধ করে ফেলে। রফিক চমকে ওঠে, সায়রা শোনো, এই জলদি আসো তো এদিকে। সায়রা রান্নাঘর থেকে দৌড়ে আসে। সেই ঘরে ঢুকেই মেয়েটিকে দেখে ভয় পেয়ে যায়। ও তো দেখছি অজ্ঞান হয়ে গিয়েছে। তার গলায় উদ্বেগ আর অস্বস্তির মিছিল। রফিক দিশেহারা কণ্ঠে বলে, এখন কি করব বলো তো? হাসপাতালে নিয়ে যাব? দাঁড়াও, আগে দেখি একটু পানি দেই। বলে সায়রা দ্রুত গিয়ে এক গ্লাস পানি এনে মেয়েটির মুখে ছিটিয়ে দেয়। কয়েক সেকেন্ড পর মেয়েটির চোখ কেঁপে ওঠে। সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আপনি ঠিক আছেন তো? রফিক জিজ্ঞেস করে। গলার স্বরটা একদমই নরম। মেয়েটি ধীরে মাথা নাড়ে। শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা ঘুরছে। তখন রফিক বলে, আপনি যেহেতু অসুস্থ তাই আপাতত শুয়েই থাকুন, বিশ্রাম নিন। যখন ভালো লাগবে তখন আপনি যেতে পারবেন, চিন্তা করবেন না। মেয়েটির চোখে আবার জল জমে। আমি এসে মনে হয় আপনাদের অনেক কষ্টের মাঝে ফেলে দিলাম, তাই না? রফিক এবার ধীরে মাথা নাড়ে আর বলে, কি যে বলছেন আপনি? মানুষ তো মানুষকেই দেখভাল করে, তাই না? আপনি কষ্টে আছেন, এটা তো আমাদের দায়িত্ব, অন্তত একটু বিশ্রাম দেওয়া আর কি। সায়রা তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে বুঝি এক নতুন দ্বন্দ্ব। সহানুভূতির মানবতা আর নিজের সংসারের নিরাপত্তা একসাথে দুলছে তার ভাবনার মধ্যে। রান্নাঘরে ডালের হাঁড়িতে তখন নতুন করে ফুটে ওঠে, আর ঘরের ভেতর তিনজন মানুষের মাঝে এক ধরনের অদৃশ্য উত্তাপ। মহিলাটি তখনও বিছানায় শোয়ে, চোখ বুজে আছে, মাঝে মধ্যে নিঃশ্বাসে ক্লান্তির ছাপ। সায়রা চুপচাপ পাশে এসে বসে। তানিয়া তখন বিছানায় মহিলার পাশে বসে খেলছিল। সায়রা চুপচাপ পাশে এসে বসে। তানিয়া তখনও বিছানায় ওই মেয়েটির পাশে বসেই খেলছিল। সায়রা তার হাত ধরে টেনে বলে, চলো মা, খেতে বসো। তানিয়া খুশি মনে মায়ের সাথে খেতে বসে। সায়রা ভাত বেড়ে তানিয়াকে মুখে তুলে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। ছোট্ট মেয়ে, ভাত তেমন খায় না। রফিকও থালায় ভাত নেয়, কিন্তু যেন গলা দিয়ে কিছুই নামতে চায় না। মাথার ভেতর এখনও ঘুরপাক খাচ্ছে মেয়েটির ক্লান্ত মুখ, আর অন্যদিকে সায়রার নিরুত্তর চোখ, আর এইদিকে নিজের সিদ্ধান্তের অনিশ্চয়তা। তবুও খাওয়া শেষ করে এবং মুখটা পানি দিয়ে ধুয়ে সে একরকম ব্যস্তভাবেই বলে, ওনার যখন ঘুম ভাঙবে তখন কিছু খেতে দিও, মনে হয় অনেকক্ষণ না খেয়ে আছে, আমি একটু গ্যারেজে যাচ্ছি। সায়রা কিছুই বলে না, শুধু ভাতের হাঁড়িটা ঢেকে দেয়। এদিকে রফিক চুপচাপ বেরিয়ে পড়ে। পথে হালকা বাতাস, কিন্তু মনে যেন ভারী কিছু চাপা রয়ে গিয়েছে। গ্যারেজে পৌঁছেই দেখে মিরাজ আর বাবুল আগেই এসে গিয়েছে। দূর থেকে ওদের হাসির আওয়াজ ভেসে আসে। রফিক গেট থেকে ভেতরে ঢুকতেই বাবুল জিজ্ঞেস করে, কি ব্যাপার ভাই, আজ এত দেরি করলা যে? বাড়িতে মনে হয় ভাবির আদর পেয়ে আসতে মন চাইছিল না, তাই না? মিরাজও সাথে সাথে যোগ দেয়, না, আজ হয়তো সুন্দরী ভাবির হাতের তরকারিটা খুবই মজা হয়েছে, তাই তো খেতে খেতে সময় লাগছিল বুঝি। রফিক কোনোই কথা বলে না, চোখে মুখে এক অন্য ধরনের ক্লান্তি। ঠোঁট চেপে শুধু কাজে মন দেয়। তার এই নীরবতায় বাবুল আর মিরাজ মুখ চাওয়াচাওয়ি করে। মিরাজ ফিসফিস করে বাবুলকে বলে, মনে হয় কিছু একটা হয়েছে। রফিক ভাইয়ের এই চুপচাপ ভাবটা স্বাভাবিক না। বাবুল বলে, বুঝছি, আজকে মেজাজ ভালো না, চুপ থাক, পরে জিগাই বনে। গ্যারেজে তখন কেবল মেশিনেরই শব্দ, আর তিনজন মানুষের ভেতর এক অজানা অস্বস্তির স্তব্ধতা। বাইরে তখন দুপুর গড়িয়ে বিকেল হবার মুখে। রান্নাঘরের জানালা দিয়ে সোনালি আলো এসে পড়েছে রায়রার হাতের ডালের হাঁড়িতে। সে চুপচাপ চুলোর সামনে বসা, চোখে গভীর চিন্তার ছায়া। এই সময় হঠাৎ করে ঘর থেকে ভেসে আসে তানিয়ার খিলখিল হাসি। সায়রা চমকে ওঠে। তানিয়া সাধারণত একা একা খেলতে গেলে এত জোরে হাসে না, তারপর আবার
মহিলাটি তো ঘুমিয়েছিল। কার সাথে হাসছে তানিয়া? সে দ্রুত রান্না ফেলে ঘরের দিকে ছুটে যায়। ঘরে ঢুকতেই চোখ আটকে যায় এক অদৃশ্য দৃশ্যে। বিছানায় বসে আছে সেই অচেনা নারী, চুলগুলো খোলা, মুখে এক অপার্থের প্রশান্তি। তানিয়ার হাতে থাকা পুতুলটা তার হাতে। তানিয়াকে ছেলে মানুষই ভঙ্গিতে বলছে, এই যে রুমা ডাক্তার, এখনই ইঞ্জেকশন দেবে। ঠুস! তানিয়া হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। সায়রার বুকটা ধক করে ওঠে। সে এগিয়ে গিয়ে তানিয়াকে কোলে তুলে নেয়। আম্মু, তুমি তুমি ঠিক আছো তো? তানিয়া মাথা নেড়ে বলে, মা, আন্টি খুব ভালো। সায়রার চোখ চলে যায় ওই মেয়েটির দিকে। সে এবার একটু অস্বস্তিতে পড়ে। মুখটা নরম গলায় বলে, ও তো খুব মিষ্টি, খুব মিষ্টি করে হাসে। সায়রা চোখ টিপে ধরে। তার চোখে এক অদ্ভুত দ্বিধা। এটা কি স্বাভাবিক আচরণ, নাকি এর পিছনে অন্য কিছু আছে? সে ধীরে বলে, আপনি অনেকক্ষণ কিছু খাননি। ওই যে টেবিলে খাবার রাখা আছে, একটু কষ্ট করে খেয়ে নিন। শরীরের জন্য ভালো না না খেয়ে থাকা। মেয়েটির চোখ তখনই হঠাৎ করে জলে ভরে যায়। সে কাপা গলায় বলে, আমি আমি ঠিক খেতে পারি না, কিন্তু আপনি এত ভালো, কেউ এত করে বলেনি আগে। তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। সায়রা চুপ করে থাকে। তার মনেও কেমন এক ঘুমট অনুভব জমে। তারপর নিজেকে সামলে সেই নরম গলায় বলে, খেয়ে নিন, নয়তো শরীরটা খারাপ করবে। এতটুকু বলেই সায়রা তানিয়াকে নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় সে আরেকবার ঘাড় গড়িয়ে ওই মেয়েটির দিকে তাকায়। নারীর সেই চোখ কান্নায় ভেজা, অথচ যেন তার গভীরে লুকিয়ে আছে অজানা কোনো কষ্ট কিংবা গোপন কিছু। সায়রা নরম কণ্ঠে বলে, টেবিলে খাবার আছে, খেয়ে নিন। না খেয়ে থাকা শরীরের জন্য ঠিক না। মহিলাটির চোখে জল চলে আসে, কাপা গলায় বলে। এইদিকে সায়রা রান্নাবান্না শেষ করে ঘরের দিকে যায়। হাঁটতে হাঁটতে মনে হয় যেন মাথার ভিতর এক অদ্ভুত ভারী ভাব, চোখে মুখে চিন্তার রেখা জমে আছে। রুমে ঢুকতেই দেখে মেয়েটি বিছানার পাশে বসে চুপচাপ খাবার খাচ্ছে। হাতে ভাতের থালা, মুখটা শান্ত, চোখে কৃতজ্ঞতা। সায়রা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বলে, আপনার কিছু লাগবে? লাগলে জানাবেন। মেয়েটি একরকম কুঁচকে উঠে বলে, না না, কিছু লাগবে না আপা। ইতিমধ্যেই আপনাদের অনেক বিরক্ত করছি। আপনারা তো নিজেদের মতো থাকতে পারতেন। আমাকে আশ্রয় দিয়ে কষ্ট নিচ্ছেন। আমি সত্যিই লজ্জিত। সায়রা কিছুই বলে না, শুধু এক কোণায় বসে থাকে। তার চোখে এক ধরনের দ্বিধা, অস্পষ্ট কষ্ট। মনে মনে ভাবে, সহানুভূতি আর সীমারেখা কি একসাথে টানা যায়? কখন একজন অতিথি হয়ে ওঠে অজানাতায়। এদিকে গ্যারেজে কাজ শেষে রফিক ক্লান্ত পায়ে বাড়ির পথ ধরে। আকাশ তখন ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছে। পশ্চিমের সূর্যটা ডুবতে চায়, আর তার বুকেও যেন দিনের ক্লান্তি গেঁথে বসেছে। বাড়ির গেট ঠেলে ভিতরে ঢুকতেই তার চোখ ওই মেয়েটির উপরে পড়ে। এখনও সে ঘরেই আছে, এক কোণে বসে আছে। তবে তার চেয়ে বেশি চোখে পড়ে সায়রার মুখ। সায়রার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ, চোখে মুখে যেন জমে থাকা একরাশ প্রশ্ন আর অভিমান। রফিক কিছু না বলেই টিউবওয়েলের কাছে গিয়ে হাত মুখ ধোয়ার জন্য পানিতে ঝুঁকে পড়ে। তার পিছনে ধীরে ধীরে সায়রা এসে দাঁড়ায়। তার স্বর শান্ত, কিন্তু ভেতরে ভেতরে চাপা রাগ টের পাওয়া যায়। দেখো, কোথা থেকে এক অচেনা মহিলাকে বাড়িতে নিয়ে এসেছ। এখন তো সে যাওয়ার নামও করছে না। রফিক তখন মুখের পানি মুছতে মুছতে বলে, সেই বিপদে পড়ে এসেছে সায়রা, একটু সহানুভূতি দরকার। স্বাভাবিক হলেই চলে যাবে। সায়রার কণ্ঠ এবার একটু উঁচু হয়। স্বাভাবিক হবে? কবে? কিভাবে জানলে তুমি? সন্ধ্যা পার হয়ে এখন তো রাত পড়তে চলেছে। সে কিন্তু একবারও বলেনি যে আমি কাল সকালে যাব বা একটু সুস্থ হয়ে উঠলেই চলে যাব। তুমি কি বুঝতে পারছো না? আমার অস্বস্তি লাগছে। রফিক এবার একটু বিরক্ত হয়ে বলে, তুমি তো বুঝতেই পারছো যে ওর অবস্থা কেমন। এই অবস্থায় কেউ রাস্তায় বের হতে পারে? মানুষ তো মানুষেরই একটু পাশে দাঁড়ায়, তাই না? সায়রা চুপ করে থাকে কয়েক সেকেন্ড, তারপর ধীরে ধীরে বলে, তুমি যেটাকে সহানুভূতি বলছো, আমি সেটা বাড়তি বোঝা মনে করছি। এই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, আমি আছি, তুমি আছো। এই মহিলাকে নিয়ে কোনো কিছু হলে তার দায় কে নেবে বলো? রফিক এবার কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে টানা দুশ্চিন্তা। রাত নামছে ধীরে ধীরে। বাড়ির চারপাশ নিস্তব্ধতায় ঢাকা। একটা সময় টিউবওয়েলের পাশে তর্ক থামিয়ে সায়রা আর রফিক ঘরে ফিরে আসে।
ঘরে ঢুকে দেখে মেয়েটি বিছানায় চুপচাপ বসে আছে, চুলগুলো এলোমেলো, চোখে এখনও ক্লান্তির ছাপ। রফিক একটু এগিয়ে গিয়ে নরম স্বরে জিজ্ঞেস করে, আপনার শরীর এখন কেমন লাগছে? সায়রাও পাশে দাঁড়িয়ে থাকে, চোখে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। মেয়েটি মাথা নিচু করে বলে, আমি এখনও ঠিক স্বাভাবিক না, তবে চেষ্টা করছি নিজেকে সামলে নিতে। একটু সুস্থ হলেই আমি চলে যাব এখান থেকে। তখনই সায়রা একটু তাকিয়ে থাকে তার দিকে, মুখ খুলতে চায় যেন, কিন্তু কিছু না বলে ফিরে দাঁড়ায়। রাতের খাবার তৈরি হয়ে গিয়েছিল ততক্ষণে। তিনজন একসাথে খেতে বসে, তবে টেবিলে এক ধরনের ভারী নীরবতা ছড়ানো। তানিয়া শুধু মাঝে মধ্যে পুতুল নিয়ে খেলা করে, মাঝে মাঝেই হাসে। রফিক চুপচাপ খাচ্ছে। এদিকে সায়রার খাবার গলা থেকে নামলেও মনের মধ্যে অস্থিরতা। খাওয়া শেষে সায়রা মেয়েটির পাশের ঘরটা দেখিয়ে দিয়ে বলে, এই ঘরটায় আপনি থাকুন, যদি রাতে কোনো কিছুর দরকার হয় জানাবেন আমাকে। মেয়েটি কৃতজ্ঞ মুখে মাথা নেড়ে বলে, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, এত মানবিক মানুষ খুব কমই দেখেছি। সায়রা কিছুই বলে না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসে। রফিক তার পেছনে। রাত অনেকটা কেটে যায়। তানিয়া ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। রফিকও পাশে বসে। এদিকে রফিকও পাশ ফিরে শুয়ে আছে। সায়রার চোখে শুধু জানালার ফাঁক দিয়ে বাইরের অন্ধকারে চলে যায়, কিন্তু এদিকে সায়রার চোখ শুধু জানালার ফাঁক দিয়ে বাইরের অন্ধকারে চলে যায় বারবার। মনে হয় যেন কোনো অদৃশ্য অনুভূতি তাকে ঘিরে ধরেছে। একসময় চোখের পাতা বন্ধ করে, কিন্তু হঠাৎ করেই মাঝরাতে একটা অস্বাভাবিক শব্দে সায়রার ঘুম ভেঙে যায়। চোখ খুলে বসে পড়ে বিছানায়। তার পাশের টেবিলে রাখা ঘড়িতে তখন রাত 2:17। বাইরে পাখিদের ডানা ঝাপটানোর মতো কোনো শব্দ নেই। পুরো বাড়ি নিস্তব্ধ, কিন্তু একটু আগেই সেই স্পষ্ট শুনেছে করার একটা চাপা শব্দ। সে পাশ ফিরে দেখে রফিক গভীর ঘুমে। সায়রা ধীরে বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে কান পেতে দাঁড়ায়। আবার সেই শব্দ। এইবার একটু টের পায় পাশের ঘর থেকে আসছে। কেউ যেন ধীরে ধীরে দরজার ছিটখানি খুলছে। সায়রার যেন গলা শুকিয়ে আসে। সে পিছনে তাকায়, দেখে তানিয়া ঘুমাচ্ছে। তারপর সে হালকা শব্দে রফিককে ডাকে, রফিক, রফিক, রফিক একটু উঠো তো। রফিক ধীরে ধীরে চোখ খুলে ফিসফিস করে বলে, কি হলো? সায়রা ফিসফিসিয়ে বলে, ওই ঘর থেকে শব্দ আসছে, কে যেন দরজা খুলছে মনে হয়। রফিক উঠে বসে। দুজনেই ধীরে ধীরে দরজার কাছে এগোয়। সায়রার বুক তখন ধকধক করছে। তার কানে তখন কেবল নিঃশ্বাস আর দরজার ছিটকানির কচকচ শব্দ। দরজার ফাঁক দিয়ে তারা দেখতে পায় ঘরের ভেতর আলো জ্বলছে, আর সেই নারী ধীরে ধীরে ঘরের দরজার ছিটকানি খুলে বাইরে বেরোবার চেষ্টা করছে। ঠিক তখনই ওই মেয়েটি হঠাৎ করেই সায়রার নাম ধরে ডেকে ওঠে। সায়রা একটু চমকে গিয়ে বলে, জি, কি হয়েছে? আপনি ডাকছেন কেন? মেয়েটি থেমে যায়, মুখটা একটু লজ্জায় পড়ে যায়। সে কাঁপা গলায় বলে, আমি ওয়াশরুমে যাব, এই জন্যই ডাকছিলাম, যদি কারো ঘুম না ভাঙিয়ে যাওয়া যায়। সায়রা কিছুটা অবাক হলেও মুখে কিছুই বলল না, শুধু নরম গলায় বলে, ঠিক আছে, যান আপনি, আমি আছি। মেয়েটি ধীর পায়ে পা ফেলতে ফেলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। রফিক চুপচাপ দাঁড়িয়ে থাকে। সায়রা একবার তাকায় তার দিকে, চোখে প্রশ্ন জমে থাকে। ও কি সত্যি ওয়াশরুমে যাচ্ছিল, নাকি অন্য কিছু? কিছুক্ষণ পর মেয়েটি ফিরে আসে নিজের ঘরে এবং দরজা বন্ধ করে দেয়। সায়রা আর রফিক আবার নিজেদের ঘরে ফিরে যায়। তানিয়া তখনও গভীর ঘুমে, তবে এবার শুয়ে পড়লেও সায়রার চোখে আর ঘুম আসে না। সকাল হয়ে গিয়েছে। আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। সায়রা তানিয়াকে বিছানায় বসিয়ে দেয়। রফিক হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে বসে। সায়রা পান্তা ভাত আর ডিম ভাজি দিয়ে রাখে। এইদিকে মেয়েটিও তখনও ঘরেই আছে, তবে দরজা বন্ধ। নাস্তা সেরে রফিক গ্যারেজের দিকে বেরিয়ে পড়ে। সায়রা কিছুটা পথ এগিয়ে দিয়ে আসে। গ্যারেজে পৌঁছেই রফিক দেখে বাবুল আগে থেকেই অপেক্ষা করছে। মাথায় গামছা, হাতে রেঞ্জ, দাঁতে একটা দন্ত চাপা হাসি। রফিক কিছু বলতে যাবে, তার আগেই বাবুল মুখ টিপে হেসে বলে, মিয়া, তুমি নাকি আরেকটা বিয়ে করছো? এই কথা শুনে প্রচণ্ড চমকে যায় রফিক। তার চোখ তখন রাগে লাল হয়ে ওঠে। সে গলা শক্ত করে বলে, তোর এই কথা কে বলেছে? বাবুল এবার ঠোঁট কামড়ে হাসি চেপে বলে, আরে
কালকে রাতে নাকি এক মহিলা তোমার সাথে ছিল। লোকমুখে তো শুনলাম তুমি নাকি খালাতো বোন বলতেছো, কিন্তু সবাই তো অন্য কথাই বলতেছে। রফিক এইবার চোয়াল শক্ত করে দাঁত চেপে বলে, তুই আজ থেকে আমার সঙ্গে এই টাইপের কথা বলবি না বাবুল। যেই যাই বলুক না কেন, আমি কাউকে জবাব দিতে বাধ্য না। যার ঘর তারই খবর। বাবুল একটু পিছিয়ে যায়, ঠোঁটের হাসিটা মুছে ফেলে। এদিকে রফিক রাগ সামলে কাজে ঢুকে পড়ে, কিন্তু তার মনের ভেতরে তীব্র অশান্তি জমে যায়। লোকজন কিভাবে জানল? কে বা কারা এই গুজব ছড়াচ্ছে? আর রইল ওই মেয়েটা, সে কি সত্যিই কেবল একজন অসহায় পথচ্যুত, নাকি তার আশা ছিল উদ্দেশ্যমূলক? গ্যারেজে তখন কাজের ব্যস্ততা তঙ্গে। রফিক হাতে সরঞ্জাম নিয়ে ইঞ্জিনের কাভারে ঝুঁকে আছে, কিন্তু মন যেন আজ কাজে ঠিকঠাক বসাতে পারছে না। বারবার বাবুলের কথাগুলো মাথায় গেঁথে যাচ্ছে। তুমি নাকি আরেকটা বিয়ে করেছো? সবাই তো অন্য কথাই বলতেছে। রফিক নিজের মধ্যে অন্যরকম এক রাগ অস্বস্তি মিশিয়ে কাজ করতে থাকে। তার বুকের ভেতর একটা চিনচিনে অশান্তি জমে থাকে। লোকজন কিভাবে জানল? কেউ কি ইচ্ছে করেই কিছু দেখেছে, নাকি সেই মেয়েটা নিজেই? এইদিকে আবার বাড়িতে ঘরের বাতাস থমথমে, কিন্তু বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। মেয়েটি নিজ ঘরে খাটের মধ্যে আধশোয়া হয়ে আছে। তার চোখে একটা অদ্ভুত নির্লিপ্ত ছায়া। মাঝে মধ্যে আয়নায় নিজেকে দেখে। তার পাশেই সেই ছোট্ট তানিয়া বসে বসে পুতুল নিয়ে খেলা করছে। তানিয়া, তোমার নামটা খুব সুন্দর। মেয়েটি মৃদু হেসে বলে। তানিয়া মাথা নাড়িয়ে পুতুলের চুল বেঁধে দেয়। এদিকে রান্নাঘরে সায়রা তখন লাউ চিংড়ি কাটছে। হাতের কাজ থামিয়ে মাঝে মধ্যে বাইরের দিকে তাকায়। তখনই বাড়ির পাশের কয়েকজন প্রতিবেশী এসেছে, চাল ধার নিতে এবং লবণ নিতে, কিংবা খালি কথার খোঁজ নিতে। কেউ কেউ দরজায় দাঁড়িয়ে বলে, ও সায়রা, ওই যে মহিলা আইছে, কে উনি? আসলে ও হচ্ছে একটা আত্মীয়, দূর সম্পর্কের। শায়লা গলার স্বর নিচু করে বলে, কিন্তু মুখে স্বচ্ছতা নেই, কারণ সত্যিটা সেও জানে না। দুপুর গড়িয়ে যায়। রফিক গ্যারেজ থেকে বেরিয়ে পড়ে। হাঁটার ছন্দে ক্লান্তি, কিন্তু পেটে ক্ষুধা, তাই সোজা বাড়ির দিকে পা বাড়ায়। বাড়ির ভিতরে ঢুকতেই চারদিকে ফাঁকা মনে হয়। সায়রার ডাক নেই, তানিয়ার চিৎকার নেই। রফিক একটু থেমে যায়। সায়রা কই গেল? নিজের মনে প্রশ্ন ফেলেছে। তখনই কানে আসে ডিপ টিউবওয়েলের পানি ঢালার শব্দ। এক টানা ছলছল আওয়াজ। রফিক ভাবে ও বুঝি গোসল করছে, অথবা তানিয়াকে গোসল করাচ্ছে। এই ভেবে সে চুপচাপ টিউবওয়েলের দিকে এগিয়ে যায়। চারপাশে একটা ছোট্ট বাঁশের পর্দা টানানো। কোনো শব্দ না করেই সে সামনে এগিয়ে গিয়ে দাঁড়ায়। তারপর হঠাৎ করেই একটা হ্যাচকা টানে পর্দাটা সরিয়ে ভেতরে উকি দেয়। আর ঠিক সেই মুহূর্তে রফিকের চোখ কপালে। তার দৃষ্টি স্থির হয়ে যায়। মুখ দিয়ে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, কারণ তার চোখের ঠিক সামনে দাঁড়িয়ে সেই মেয়েটা। আধা ভেজা শরীরে ডিপ টিউবওয়েলের পানিতে গোসল করছে। জল কিচকিচ করছে তার ত্বকে। চোখে মুখে আতঙ্ক বা লজ্জা নেই, বরং একটা নিঃশব্দ আত্মবিশ্বাস যেন ঝরে পড়ছে তার ভঙ্গিতে। সে ধীরে রফিকের দিকে তাকায়। তার চোখে কোনো বিস্ময় নেই, একটা গভীর স্থির দৃশ্য, যেন এই ঘটনাটা সে আগেই অনুমান করেছিল। রফিক কাঁপা গলায় বলে, আমি আমি ভাবছিলাম সায়রা আছে ভেতরে। মেয়েটি ঠোঁটে হালকা হাসি টেনে বলে, ভুল ভেবেছেন, সমস্যা নেই, মানুষ তো ভুল করেই, তাই না? রফিক থমকে যায়। এই প্রথম সে বুঝে উঠতে পারছে না যে সে কাকে ঘরে এনেছে। রফিক থেমে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। চোখ তখনও স্থির, মন কাঁপা। নারীর সেই অর্ধ ভেজা শরীর, পানির ফোঁটার মতোই তার হৃদয়ে পড়ে এক অন্যরকম কম্পন। সে কিছু না বলেই ধীরে পিছনে ফিরে হাঁটতে শুরু করে, পা চালায়, কিন্তু মাথার ভেতর তখনও ঘুরছে ওই এক দৃশ্য। জলের নিচে কিচকিচ করা ত্বক, ভেজা রেখা, আর সেই দৃষ্টি, যেটা ভয় না, লজ্জা না, বরং যেন একটা নীরব চ্যালেঞ্জ। রফিকের বুকটা ধকধক করে। সে জানে এই অনুভূতির নাম আকর্ষণ, আবঞ্চিত, অনুচিত, তবুও তীব্র। ঘরে ফিরে আসে সে। সায়রা তখন বাড়িতে আসে ঘামে ভেজা মুখে। তাতে রয়েছে কিছুটা ক্লান্তির ছাপ। তুমি এসেছো? বসো, ভাত বেড়ে দেই। রফিক চুপচাপ বসে পড়ে পাটি বিছানো জায়গায়। সায়রা ভাত, ডাল আর মাছের ঝোল এগিয়ে দেয়। রফিক খাওয়া শুরু করে, কিন্তু হাত চলছে স্বাভাবিক, মন চলে গিয়েছে অন্যখানে। চোখের সামনে থালা, কিন্তু মনে ডিপ টিউবওয়েলের পানি ঝরার রূপ।
সায়রা খেয়াল করে রফিকের খাওয়া থেমে থেমে যাচ্ছে। জিজ্ঞেস করে না কিছু, কিন্তু চোখে জিজ্ঞাসা জমে আছে তার। রফিক মুখ নিচু করে খায়। মাঝে মধ্যে ঠোঁটের কোণে এক ফালি হালকা হাসি এসে পড়ে, একটা অপরাধী চলঞ্চতা। এদিকে তানিয়া তখনও খেলছে পুতুল নিয়ে, আর খোলা জানালার বাইরে দিয়ে হালকা বাতাস বইছে। ঘরের মধ্যে সব কিছু স্বাভাবিক, শুধু রফিকের মনের মধ্যে আজ একটা অস্বাভাবিক আগুন জ্বলছে। কিন্তু এখন সে নিজেকে থামাতে পারছে না। কেমন যেন এক নীরব টান তাকে টেনে নিচ্ছে অজানা কোনো জায়গায়। গ্যারেজের ভেতরে বিকেলের ছায়া গাঢ় হচ্ছে। রফিক এক কোণে বসে আছে, চোখ তার সামনে থাকা বাইকের চাকার দিকে, কিন্তু মন অনেক দূরে, ডিপ টিউবওয়েলের পানিতে ঝরে পড়া সেই আলোয়। বাবুল পাশে থেকে বলে, ভাই এই বাইকটার ব্রেক কইরা দেন। রফিক চমকে ওঠে, মাথা নাড়িয়ে বলে, তোরা কর, আমি আজ আগেই একটু বাড়ি যাব। মিরাজ তাকায় অবাক হয়ে, আজও? কি হয়েছে ভাই? রফিক মুখ নিচু করে বলে, শরীর ভালো লাগতেছে না। এই বলে সে হাত মুখ ধুয়ে গ্যারেজের জামাটা খুলে পাশে রেখে দেয়। বাবুল আর মিরাজ চোখে মুখে কিছু বলতে চায়, তবুও রফিকের গম্ভীর মুখ দেখে চুপচাপ থাকে তারা। রফিক ধীর পায়ে গ্যারেজ থেকে বেরিয়ে পড়ে। রাস্তাটা চেনা, কিন্তু হাঁটার গতিটা আজ অচেনা, অন্যরকম দ্রুত। হাওয়ার ঝাপটা গায়ে লাগলেও রফিকের শরীর যেন আরও গরম হয়ে যায়। তার মাথায় বারবার সেই দৃশ্য ঘুরে ফিরে আসে। অর্ধভেজা শরীর, ভেজা চুল, আর সেই নারীর ঠান্ডা স্নিগ্ধ চোখ, ছায়ার মতো দৃষ্টি। সেই দৃষ্টি তাকে চুমুকের মতো টানছে। এটা যেন একটা নীরব দহন, যেটা সে বুঝেও না বোঝার ভান করছে। আমি কি ভুল করছি? নিজেকে আবারও প্রশ্ন করে সে, কিন্তু উত্তর আসে না। শুধু পা চালিয়েই চলছে বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি আসতেই পিছনের এক গলির মুখ থেকে এক নারীর কণ্ঠ ভেসে আসে, এই যে রফিক ভাই, দাঁড়াও তো। রফিক থেমে যায়। চেনা মুখ, শেফা লিবু। উনি হচ্ছেন প্রতিবেশী। চিরকালই সবার বিষয়ে একটু বেশিই জানে। সে হাঁটতে হাঁটতে বলে, শুনলাম তোমার বাড়িতে নাকি নতুন মেহমান আসছে। কি যেন আত্মীয় টাত্মীয় বলছো, কিন্তু মিয়া, বউ তো তোমার বড় ফড় রূপের, তবুও তুমি বাড়িতে অচেনা নারী এনে রেখেছো। হ্যাঁ, ব্যাপারটা কেমন না? রফিক ঠোঁট চেপে ধরে, কিছুই বলে না। চোখ নামিয়ে সোজা হাঁটতে থাকে। এদিকে নাহার বউ তখনও আরও জোরে বলে ওঠে, তোমার বউটা ভালো, ছোট মাইয়াডারে নিয়ে ঘর সামলাইতাছে, তাই চুপ। অন্য কারো ঘরে এমন হলে বাড়িতেই মাইর খাইতা, বুঝছো? এই কথাগুলো রফিকের কানে বিঁধে, তবুও সে থামে না। পা চালিয়েই হেঁটে যাচ্ছে, যেন কিছুই শোনেনি সে। বাড়ির দরজায় পৌঁছেই সে গভীর নিঃশ্বাস ফেলে এবং ভিতরে ঢোকে। ঘরের ভিতরটা একদম নীরব। তানিয়ার পায়ের শব্দ, খেলা করার আওয়াজ। সায়রা আছে রান্নাঘরে, আর সেই নারী কে জানে কোথায় আছে। রফিক চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। তার ভিতরে যেন চলছে এক যুদ্ধ। একটা পক্ষ যেন বলছে, তুই যা করছিস তা অন্যায়, আর একটা পক্ষ যেন বলছে, কিন্তু তুই তো কিছুই করিসনি এখনো। সে জানে শরীর না ছুঁয়েও কেউ একজন আজ তার ভেতরটাকে কাঁপিয়ে দিয়েছে, আর এই কাঁপন থামাতে গেলে তাকে হয় ভাগতে হবে, না হয় ডুবতে হবে। রফিক ঘরে ঢুকতেই দেখে চারদিকে থমথমে নীরবতা। তানিয়া এক কোণে বিছানার উপর বসে খেলছে পুতুল নিয়ে। মেয়েটার মুখে কোনো চাঞ্চল্য নেই, অলসভাবে পুতুলের চুল আঁচড়ে দিচ্ছে। রফিক চারপাশে তাকিয়ে খোঁজে, সায়রা কই? জবাব আসে না। পায়ের শব্দে তানিয়া কেবল একবার তাকিয়ে আবার মাথা নিচু করে। রফিক রান্নাঘরের দিকে এগোয়। হালকা ধোঁয়া বেরোচ্ছে, মশলার গন্ধ বাতাসে উঠছে, আর তার হৃদয়ের ভেতর ঢেউয়ের মতো কাঁপন। পেছন থেকে সে সায়রাকে দেখতে পায়। ও দাঁড়িয়ে আছে চুলোর সামনে, হাত ব্যস্ত বাজার কাজে। কিন্তু রফিক আর নিজেকে থামাতে পারে না। সাহস হোক না দুর্বলতা, হয়তো সেই নারীর ওই চাহনির ধাক্কা তাকে এই মুহূর্তে নিজের স্ত্রীকে আঁকড়ে ধরতে বাধ্য করে। সেই চুপচাপ গিয়ে সায়রার পেছনে দাঁড়ায়। এক মুহূর্ত না ভেবে পিছন থেকে জড়িয়ে ধরে তাকে। সায়রা চমকে ওঠে, শরীরটা হালকা কেঁপে যায়, কিন্তু কিছুই বলে না। রফিক চোখ বন্ধ করে কপালটা সায়রার ঘাড়ে রাখে। তারপর সায়রার আঁচল তুলে নিজের কপালের ঘামটা মুছে নেয়। একটা দীর্ঘ শান্ত নিঃশ্বাস ফেলে বলে, সায়রা, আজ কি রান্না করেছ? সায়রা একদম চুপ। রফিক একটু ঝুঁকে গলায় হাসির সুর এনে বলে, এই যে, কথা বলো না কেন? আমার রানীটা কি আজ একটু রাগ করেছে নাকি আমার সাথে?
সায়রা তখনও নীরব, শুধু তার কাঁধ একবার দুলে ওঠে। রফিক আবারও কাছে আসে। তার ভিতরে যেন এক অপরাধবোধ মিশে আছে, অভিমানে মাখা স্নেহে। সেই সায়রার কপালে চুমো দিতে যায়। সে ধীরে ধীরে মুখ নিয়ে আসে কপালের কাছে। চুম্বনের জন্য ঠোঁট ছুঁই ছুঁই করছে কপাল বরাবর। ঠিক তখনই একটা গা ছমছমে গলা পিছন থেকে ভেসে আসে। এইভাবেই কি সবাইকে জড়িয়ে ধরো রফিক? রফিকের শরীর তখন কেঁপে ওঠে। মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই সায়রা দাঁড়িয়ে আছে রান্নাঘরের দরজায়। সায়রার চোখে বিস্ময়ের ছায়া, ঠোঁটে কথা জমে আছে, কিন্তু বেরোচ্ছে না। শুধু একটা দীর্ঘ ভারী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রফিকের দিকে। আর তখনই রফিকের মাথায় যেন বজ্রপাত হয়। সে হঠাৎ করেই নিচের দিকে তাকায়। যাকে এতক্ষণ জড়িয়েছিল, যার গায়ে মুখ লুকিয়ে নিজের ক্লান্তি ভাব দূর করেছিল, ভালোবাসার সব মিশিয়ে ফেলেছিল, সে তো সায়রা না, সে হচ্ছে সেই নারী, সেই মেয়েটি সায়রার কাপড় পরেছিল। পিছন থেকে একেবারে সায়রার মতোই লাগছিল। রান্নার ভান করে দাঁড়িয়েছিল সে, কিন্তু এখন বুঝতে পারছে সেই নারী চুপচাপ দাঁড়িয়েছিল, হয়তো রফিককে নিজের দিকে টানার ফাঁদে। রফিক তাড়াতাড়ি করে তাকে ছেড়ে দেয় আর এক পা পিছিয়ে যায়। আমি আমি তো ভাবছিলাম সায়রা, এটা তুমি। তার গলায় কথা আটকে যায়। সেই নারী তখন ধীরে ধীরে মুখ ঘোরায়। চোখে তার কোনো লজ্জা নেই, ঠোঁটে শুধু এক ফোঁটা রহস্যের হাসি। আপনি তো কিছু করলেন না রফিক ভাই, সব তো নিজের ভেবে করলেন, তাই না? তার গলায় খোঁচা নেই, কেবল এক ধরনের অদ্ভুত প্রশ্রয়, যেন বলে দিচ্ছে আমি জানতাম আপনি আসবেন। রফিক মাথা নিচু করে রান্নাঘরের দরজার দিকে তাকায়। সায়রা তখনও দাঁড়িয়ে, কাঁপছে যেন একটু একটু করে। চোখের কোণে জল জমেছে। চোখ সরিয়ে নেয় সে। তারপর কিছু না বলে ঘুরে দাঁড়ায়। তার হেঁটে যাওয়ার শব্দে পুরো ঘর যেন নিঃশব্দে কেঁদে ওঠে। রফিক দৌড়ে তার পিছনে যেতে চায়, কিছু বলতে চায় রফিক। সায়রা, সায়রা, আমি তো সত্যি বুঝতে পারিনি। কিন্তু শব্দ আর বের হচ্ছিল না। সায়রা কোনো উত্তরের অপেক্ষা না করে চুপচাপ গিয়ে নিজের ঘরের দরজা লাগিয়ে দেয়। ভেতর থেকে একবার হালকা কান্নার আওয়াজও ভেসে আসে। রফিক দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, এক হাতে কপাল চেপে ধরে। শ্বাস নিতেও যেন তার কষ্ট হচ্ছে। পেছনে দাঁড়িয়ে থাকা সেই নারী তখন আবার বলে, আপনার স্ত্রী খুব সরল, খুবই মায়াময়, কিন্তু আপনি কি জানেন এই সরল মেয়েটাই একদিন আপনার শাস্তি হয়ে দাঁড়াতে পারে? রফিক ঘুরেও তাকায় না। সে এখনও জানে এই মুহূর্তটাই তার জীবনের মোড় ঘোরানোর সময়। একটা ভুল স্পর্শ হয়তো আজ কিছুই ছিল না, কিন্তু কাল সেটা হয়ে উঠবে সন্দেহ, অবিশ্বাস আর ভাঙনের সূচনা। রফিক এখন দরজার সামনে, একটা নীরব ভারী দরজা, যার ওপাশে তার স্ত্রী, তার সংসারের শান্তি, তার তানিয়ার মা। আর এই পাশের সে, এক টুকরো ভুলে জর্জরিত, একরাশ লজ্জায় ডুবে থাকা পুরুষ। সে দরজায় ধীরে ধীরে টোকা দেয়। টুক টুক করে শব্দ হচ্ছে। দরজাটা খুলো প্লিজ। ভেতর থেকে কাঁপা কাঁপা কান্নার শব্দ আসে। রফিক এবার গলায় কষ্ট গোপন না করেই বলে, আমি সত্যিই জানতাম না সায়রা। আমি তো ভাবছিলাম তুমি রান্না করছো। সেই মহিলা যে সে তোমার শাড়ি পরেছিল, এটা তো আমি জানতাম না। পেছন থেকে পুরোই তুমি লাগছিলে। রফিক থেমে যায়, কণ্ঠে গ্লানি, কাঁপুনি আর নিজেকে ঘৃণা করার তীব্র ব্যথা। আমি কি জানতাম আজ সে তোমার শাড়ি পরে রান্নাঘরে দাঁড়াবে? আমার কোনো খেয়ালই ছিল না। আমি তো শুধু তোমার কাছে ফিরে আসতে চেয়েছিলাম। ভেতর থেকে কোনো শব্দ নেই, কেবল নিঃশ্বাস চেপে কান্না থামানোর চেষ্টা করছে। ঠিক তখনই রফিক অনুভব করে পেছনে পায়ের শব্দ। সে মাথা ঘুরিয়ে দেখে ওই নারী, সেই রহস্যময়ী নারী ধীরে ধীরে হেঁটে এসে দাঁড়িয়েছে তার ঠিক পিছনে। তার চোখে আজও সেই শান্ত চুপচাপ ভঙ্গি, মুখে যেন একটা ঠান্ডা হাসি। আপনার স্ত্রী দরজা খুলবে না রফিক ভাই, কারণ সে যা দেখেছে তার জন্য ক্ষমা চাইলেও মনে চিরদিন একটা দাগ থেকেই যাবে। আপনি সেটা জানেন, তাই না? রফিক মুখ নিচু করে কাপা গলায় বলে, তুমি এখনই এখান থেকে চলে যাও প্লিজ। সেই আবার দরজার দিকে ফিরে গিয়ে বলে, সায়রা, কথা বলো না, না চাইলে ঠিক আছে, কিন্তু প্লিজ একটাবার দরজাটা খোলো, মুখটা দেখাও। আমি জানি না আমি কতটা ভুল করেছি, তবে এইটুকু জানি আমি তোমাকে ঠকাতে চাইনি। আমার চোখেই আমাকে ঠকিয়েছে। মন তো তোমারই ছিল, তোমারই আছে। তখনই ভেতর থেকে হঠাৎ দরজা খুলে যায়। সায়রা দাঁড়িয়ে আছে, চোখ টলমলে লাল হয়ে আছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুমি তো এমন ছিলে না রফিক।
তুমি আমার চোখের দিকটা না দেখলেও চলতো। তুমি তো গন্ধটা চিনতে পারতে, তাই না? তুমি তো জানো রান্না করলে আমি হালকা করে গুনগুন করি। সে তো চুপচাপ দাঁড়িয়েছিল, তবুও তুমি ধরতে পারলে না। রফিক মাথা নিচু করে চোখ মুছে নেয়। আমি মানুষ সায়রা, ভুল করে ফেলেছি। তবে আমি যা করেছি ইচ্ছে করে নয়। তুমি বিশ্বাস না করলেও আমি তোমাকে ঠকাতে চাইনি। সায়রা তখন চোখ মোছে আর বলে, কোনটা আমি আর কোনটা সে এই ভেদে ভেদে তুমি আজ বুঝলে না? তোমার ছোঁয়াও আজ ভুল করলো। তাহলে আমি কাকে বিশ্বাস করব রফিক? রফিক তখনই হাঁটু গেড়ে বসে পড়ে দরজার সামনে। তোমাকে, শুধু তোমাকে। তুমি চাইলে আমি শাস্তি মাথা পেতে নেব, তবু একটুখানি ভরসা দাও, একটুখানি চোখের চেয়ে বড় বিশ্বাস দাও। আরেকটা সুযোগ দাও সায়রা। সায়রা চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকে, একদম চুপ। পেছনে সেই নারী তখন রহস্যময় একটা হাসি দেয়। সায়রা কাপা কণ্ঠে রফিককে প্রশ্ন করে। সায়রা চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখের মধ্যে এখনো জল। ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। তুমি বলছো ভুল ছিলে, দুর্ঘটনা ছিল। আমি ধরেও নিয়েছি যে তুমি সত্যি বলছো। রফিক তৎক্ষণাৎ মাথা তুলে ফেলে, চোখ তার জলে ভরে গিয়েছে। সে বলে, সায়রা তুমি বিশ্বাস করছো? তুমি আমাকে আরেকটা সুযোগ দিচ্ছ? সায়রা একটু দৃষ্টিশূন্য হয়ে তাকিয়ে বলে, একটা শর্তে রফিক, তুমি আজকের মধ্যেই ওই মহিলাকে এই বাড়ি থেকে বের করে দেবে। এই ঘরে, এই উঠোনে আর এই রান্নাঘরে আমি কখনো আর তাকে দেখতে চাই না। রফিক যেন একটু অবাক হয়, আর সেই মুহূর্তেই উঠে দাঁড়ায় আর বলে, এটা কোনো ব্যাপার হলো সায়রা? তুমি ভেবো না একটু, আমি আজই এখনই তাকে বের করে দিচ্ছি। এই ঘরে আর সে কখনো থাকবে না। সায়রা চুপচাপ সরে যায়, দরজা পুরোটা খুলে দেয়। রফিক তার দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলে, আমি তোমার ভালোবাসার যোগ্য না হয়তো, তুমি বিশ্বাস করো। তুমি ছাড়া আমি আর কিচ্ছু চাই না। এখন যা করব শুধু তোমার জন্যই করব। সায়রা কিছুই বলে না, শুধু মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। রফিক এবার ঘুরে দাঁড়ায়। পেছনে সেই নারী তখনও দাঁড়িয়ে আছে, দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে যেন এক রহস্যময় ঠান্ডা চাহনি। রফিক সোজা তার দিকে এগিয়ে যায়। আপনাকে এখনই এই বাড়ি থেকে চলে যেতে হবে। নারীটা তখন একটু হেসে বলে, আপনি তো আমাকে বলেছিলেন একা ফেলে দিবেন না। রফিক গম্ভীর গলায় বলে, আমার ভুল ছিল। আমি যা ভেবেছি, যা করেছি সব এক মুহূর্তের দুর্বলতা ছিল, আর আপনি সেটা জানেন। তবে এখন আমি জানি যে আমার পরিবার, আমার স্ত্রী, তাদের ভালোবাসা বাঁচাতে হলে আপনাকে এখান থেকে যেতেই হবে, এখনই। মহিলাটি তখন গভীরভাবে তাকায় রফিকের চোখের দিকে, একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, ঠিক আছে রফিক ভাই, আপনার বউ অনেক ভাগ্যবান। আপনার চোখ এখনও তার দিকেই ফেরে। সে ধীরে ধীরে হেঁটে দরজার দিকে এগোয়। হাঁটার সময় ঘরের দেয়ালে ছায়া পড়ে, যেন একটা অশরীরীর উপস্থিতি ধীরে ধীরে মুছে যাচ্ছে। রফিক দরজাটা খুলে দেয়। নারীটা বেরিয়ে যাওয়ার আগে পিছনে ফিরে বলে, আপনার ভুলের হিসাব আপনি দিয়েই দিলেন। দেখি বউটা কতদিন মানিয়ে নিতে পারে। দরজা বন্ধ হয়ে যায়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রফিক। সে সায়রার দিকে ফিরে তাকায়। সায়রা দাঁড়িয়ে কাপা কাপা চোখে তাকিয়ে আছে। তার চোখে আজ ভরসা ফিরেছে, একটু একটু করে ফিরেছে। বাড়ির দরজাটা বন্ধ হওয়ার মুহূর্তেই নারীটির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, নিঃশব্দে, কারো চোখে না পড়ার মতো। সে ধীরে ধীরে উঠোন পেরোয়, মাটির ধুলোয় পা টেনে নিয়ে। চেনা কারোর মতো নয়, বরং কেউ হারাতে বসা পথের মতো। বাড়ির গেটের কাছে গিয়ে একবার থামে, পেছনে তাকায় না। তবুও চোখ বুজে যেন অনুভব করে পেছনে একটা দরজা বন্ধ হলো, আর তার ভেতরেই রয়ে গেল একটা সম্ভাবনা, একটা আশ্রয়, যেটা হয়তো কখনো তার ছিলই না। তার চোখ থেকে এবার আরেক ফোঁটা জল গড়িয়ে পড়ে, আর এইবার যেন একটু বেশিই ভারী। রফিক তখন দরজায় দাঁড়িয়ে বুকে চাপা কষ্ট নিয়ে নিঃশ্বাস নিচ্ছেও। সায়রার চোখে এখন কিছুটা স্বস্তি, কিন্তু সে বুঝতে পারে রফিকের বুকের ভেতরে একটা ঘূর্ণিপাক চলছে। সায়রা একবার চুপচাপ রফিকের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে তানিয়াকে কোলে নিয়ে বলে, চলো মা, ঘরে যাই। সায়রার মুখে এক ধরনের ক্লান্ত অথচ স্থির শান্তি, যেন এক যুদ্ধ শেষ হয়েছে, এখন একটু বিশ্রামের সময়। রফিক একবার পিছনে তাকায়। তার বুকের গভীরে সেই নারীর ভিজে যাওয়া চোখটা তীব্র একটা কাঁটার মতো বিঁধে থাকে তার। সে ভাবে, কোথায় যাবে এখন সে? কি আছে তার জন্য? আমি যদি না চাইতামও তবু আজ তাকে আমি বের করে দিলাম, কেবল একজনের ভরসা ফিরিয়ে আনতে। ভেতর থেকে কষ্ট এসে জমা বেঁধেছে,
কিন্তু তবুও সে জানে এটা সঠিক ছিল। ভুলের প্রলোভনের ভেতর ডুবে যাওয়ার আগেই সেই ভুল থেকে বেরিয়ে আসাটাই সত্য ভালোবাসার প্রমাণ। সে জানে এক জীবনে সব বাঁচানো যায় না, কিন্তু যা সত্যিই নিজের তা আগলে রাখা জরুরি। রফিক ধীরে ঘরে ঢুকে যায়। সায়রা তানিয়াকে খাওয়াচ্ছে। রফিক এক কোণে চুপ করে বসে থাকে। তার মনের মধ্যে আজ একসঙ্গে দুটো মানুষ, একজন যার ভালোবাসা সে ফিরে পেয়েছে, আর একজন যার ভালোবাসা সে কখনোই দাবি করতে পারেনি। তবুও যাকে ফেলে আসার ব্যথাটা ঠিক যেন চোখের নিচের ছায়ার মতো রয়ে গিয়েছে। সেদিন রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। ঘরটা একদম শান্ত। তানিয়ার মুখে একটা ঘুমের কোমল হাসি। সায়রার বুক ওঠানামা করছে ধীর গতির একটানা ছন্দে। রফিকও ঘুমিয়ে আছে। হঠাৎ করেই দরজায় টোক 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 করে শব্দ হতে লাগলো। রফিক চমকে উঠে বসে পড়ে। চোখ ঘুমে ভারী ছিল, কিন্তু এখন পুরোপুরি জেগে গিয়েছে। আবারও টুকটুক একটা গা শিউরে ওঠা কেমন ধাক্কা বয়ে যায় তার মনের মধ্যে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 3টা। এত রাতে কে? তার মনের প্রশ্নটা ছায়ার মতো ভেসে ওঠে। একবার ভাবে সায়রাকে ডাকবে, কিন্তু তারপরেই নিজেই থেমে যায়। না, সায়রার ঘুম ভেঙে যাবে। রফিক ধীরে ধীরে উঠে দাঁড়ায়, পা টিপে টিপে এগোয় দরজার দিকে। ভেতরে একটা গভীর কৌতূহল আর একটু ভয়ও কাজ করছে। সেই দরজার কাছে এসে দাঁড়ায় এবং তার হাতটা ধীর গতিতে দরজার ছিটকানের দিকে বাড়াতে লাগলো। ছিটকানি খুলতেই হঠাৎ দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। বাহিরে দাঁড়িয়ে আছে সেই নারী, চুল এলোমেলো, শরীরের মধ্যে পেঁচিয়ে আছে আগের সেই শাড়ি, চোখে গভীর গাঢ় ছায়া। তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি খুব শান্ত, কিন্তু ঠিক সেই শান্ততা যেটা ভয় দেখায়। চাঁদের আলোয় সেই নারী তাকিয়ে আছে সোজা রফিকের চোখে। কিছু বলে না প্রথমে, শুধু দাঁড়িয়ে থাকে। চোখে তার আছে জলের রেখা, ঠোঁটে একটা হালকা বিদ্রুপের হাসি। রফিক গলা পরিষ্কার করে বলে, আপনি এত রাতে? নারীটা হঠাৎ ফিসফিস করে বলে, আমি চলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু যেতে পারলাম না। এই বাড়িটা আমার মনের ভিতর ঢুকে গিয়েছে। আমি যেন এখানেই থেকে গিয়েছি, আপনি না চাইলেও। রফিক থমকে দাঁড়ায়। বুঝতে হবে, আপনি যেটা করছেন সেটা ঠিক না। এই বাড়ি আমার স্ত্রী আর আমার সন্তানের আশ্রয়। রফিক হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে দরজার সামনে। সেই নারী চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এবার ফিসফিস করে বলে, আপনার মনে আছে সেই দিনটার কথা, যেদিন আমি টিউবওয়েলের পাশে গোসল করছিলাম? আপনি তখন ওকে দিয়ে আমায় দেখছিলেন। রফিকের মুখ শুকিয়ে আসে। স্মৃতির এক পুরনো চোরাস্রোত বুকের ভেতর কেঁপে ওঠে। মেয়েটি এগিয়ে আসে এক পা করে। এখন আপনার স্ত্রী ঘুমাচ্ছে, আর আমি এসেছি আপনার জন্য। আপনি চাইলে আমার সঙ্গে একটু আসতে পারেন। রফিক চোখ নামিয়ে নেয়। ভেতরে তার কেমন এক ধরনের দুর্বলতা টের পায় সে, কিন্তু তবুও ঠোঁট শক্ত করে বলে, আপনি কি বলছেন এসব? এটা ঠিক না। আমি এখন পালিয়ে বেড়ানোর কোনো মানুষ না। মেয়েটি এবার কাঁধ ঝাঁকায়, ঠোঁটে আবার সেই অদ্ভুত হাসি। আপনি এমন কেন? আমি তো নারী হয়ে আপনার কাছে এসেছি, আপনি পুরুষ মানুষ। আপনার কি কিছুই অনুভব হয় না আমি কেন এসেছি? সেটা কি আপনি বুঝতে পারছেন না? রফিক হঠাৎ গলা নিচু করে ফিসফিসিয়ে বলে, দেখুন, ভেতরে আমার স্ত্রী ঘুমাচ্ছে। প্লিজ আস্তে কথা বলুন। এটা তার জন্য, আমার পরিবারের জন্য অপমানজনক হয়ে যাচ্ছে। মেয়েটি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে রফিকের চোখে। তার চোখে রয়েছে কষ্ট, অভিমান আর হালকা ক্ষোভের ছায়া। সে ধীরে ধীরে পিছনে সরে যায়। একবার পিছনে তাকিয়ে বলে, আপনি যদি সেদিন নিজেকে সামলে রাখতেন তাহলে আমি আজ এভাবে ফিরতাম না। আজ আপনি দূরে সরে গেলেও আমার কাছে আপনি সেই মানুষ যে একদিন তাকিয়েছিল আমার দিকে চুপি চুপি। রফিক দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছে সেই রহস্যময় নারীর সঙ্গে। তার কণ্ঠে যেন ভয় আর সংকোচ দুটোই মিশে গিয়েছে। হঠাৎ করেই ক্লিক, পেছনে লাইট জ্বলে ওঠে। রফিক কেঁপে ওঠে, পেছনে তাকাতেই যাবে, ঠিক তখনই সায়রার গলা শোনা যায়। একটু ঘুম ঘুম গলায় বলল, তুমি কার সঙ্গে কথা বলছো এত রাতে? রফিক তড়িঘড়ি করেই বলে, কেউ না সায়রা, তুমি এসো না, আমি সামলে নিচ্ছি। কিন্তু সায়রা থেমে থাকে না। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসে। রফিক পিছনে ঘুরে দাঁড়াতেই সায়রা পাশে এসে যায়। তার চোখ ঘুমে ভারী, কিন্তু
মুখে কৌতূহল আর একটু সন্দেহ। সে দরজার দিকে তাকাতেই চোখ কুঁচকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়িয়ে আছে সেই নারী, চুলগুলো এলোমেলো, মুখে শান্ত কিন্তু ভয়ানক এক হাসি, চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন রাগ, ভালোবাসা আর অভিশাপ একসাথে মিলেমিশে আছে। সায়রার মুখ তখন ফ্যাকাশে হয়ে যায়। সে হঠাৎ করেই এক ধাপ পিছনে সরে আসে। রফিক, এই মহিলা? ও ও- ও এখানে? রফিক থমকে যায়, কথা বের হয় না ওর গলা থেকে। নারীটা এবার হালকা হাসে। সে সায়রার দিকে তাকিয়ে বলে, খুব বেশ। তুমি জানো না তোমার স্বামীর চোখ একদিন কোথায় ছিল? আজ আমি শুধু তা ফেরত নিতে এসেছি। সায়রা রফিকের দিকে তাকায় ভীতু চোখে। রফিক, তুমি এর মানে কি? মহিলাটি কি বলছে এসব? রফিক একদম স্তব্ধ, কপালে তার ঘাম জমে উঠেছে। সে ধীর গলায় বলে, না সায়রা, বিশ্বাস করো, এটা আমার ভুল, অনেক আগের। আমি আমি জানি না সে কেন এসেছে। মহিলা এবার এক ধাপ এগিয়ে এসে মেয়েটা এবার এক ধাপ এগিয়ে এসে বলে, তার গলার স্বর ঠান্ডা কিন্তু ছুরির মতো কাটা। তুমি জানো রফিক, আমার মনটা এখানেই রয়ে গিয়েছে। তুমি একবার তাকিয়েছিলে, তাই আমি আটকে গিয়েছি। তোমার চোখ যে আগুন ছিল সেটা আমি ভুলতে পারিনি এখনো। হঠাৎ চারপাশে বাতাস থমকে যায়, এক হিমেল হাওয়া ছুটে আসে ঘরের ভেতরে। দরজার চৌকাঠ কাঁপে হালকা করে। সায়রা আর কিছু বলতে পারে না। সে শুধু রফিকের জামার কোনা ধরে দাঁড়িয়ে থাকে, নিরুপায়ে ভীত কিন্তু কিছুটা রাগীও। এইবার রফিক ওই মেয়ের চোখে তাকিয়ে বলে, তুমি যা বলছো তা আমার জীবনের জন্য সত্য না। একটা ভুল দৃষ্টিতে তাকানো, সেই জন্য তুমি এত বড় শাস্তি দিতে চাও? আমার পরিবার আছে, তুমি চলে যাও প্লিজ। নারীটা হেসে ফেলে এবার, একটা দম বন্ধ করা হাসি। বদলালে ভালো, কিন্তু তুমি ভুলে যেও না রফিক, প্রেম হোক নাকি পাপ, চোখে শুরু হয় আর শেষ হয় মরণে। সায়রা এবার ভয় কাটিয়ে সামনে এসে দাঁড়ালো, তার চোখে স্পষ্ট রাগ। সে নারীর দিকে আঙুল তুলে বলে, আপনাকে আমি আগেই ভালো ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আপনি আসলে একটা খারাপ মহিলা। না হলে কেউ রাতের বেলায় এভাবে পরপুরুষের বাড়ির দরজায় এসে দাঁড়ায়? নারীটা চুপচাপ দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে এক অদ্ভুত হাসি, তার কণ্ঠটা কেমন যেন ঠান্ডা, জমাট বাঁধা গলার স্বর। তোমার যা ইচ্ছা বলো, দোষ দিলে আমার কিচ্ছু যায় আসে না, আমি কারো দয়ার উপর বাঁচি না গো। রফিক ততক্ষণে এক কোণে দাঁড়িয়ে গিয়েছে, মুখে কোনো কথা নেই, গলা যেন শুকিয়ে গিয়েছে। সায়রা তার দিকে ফিরে চিৎকার করে বলে, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন রফিক? এই মহিলা কি বলছে এসব? সেদিন আমরা ওকে আশ্রয় দিয়েছিলাম, একটু সাহায্য করেছিলাম, এখন দেখছি এই মহিলা আসলে কিছু একটা লুকিয়ে রেখেছিল। নারীটা এবার এক ধাপ এগিয়ে আসে, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। সে ধীরে ধীরে বলে, হ্যাঁ, সেদিন আশ্রয় চেয়েছিলাম, কারণ তোমার স্বামী একদিন আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে দৃষ্টির ভিতরে আমি আটকে গিয়েছিলাম, বের হতে পারিনি আর। তুমি যা বোঝার বোঝো, আমি ফিরেছি সেই চাহনি ফেরত নিতে। সায়রার চোখ এবার রাগে জ্বলতে থাকে। আপনি কী সব বাজে কথা বলার জন্য এসেছেন এখানে? আমার স্বামী আপনাকে কি করেছিল? চেয়ে দেখেছে, এই কারণে আপনি মাঝরাতে এসে আমাদের শান্তি ভাঙবেন? নারীটা হঠাৎ হাসে, হাসির শব্দটা যেন ধাতব কিছু ঘষার মতো ঠান্ডা আর কষ্টদায়ক ছিল। তোমরা যা ভাবার ভাবো, কিন্তু রফিক জানে এক দুপুরে সে কি করেছিল। সে শুধু তাকায়নি, সে কিছু বলেছিল, কিছু স্বপ্ন দেখেছিল, আর আমি সেই স্বপ্নেই পড়ে মরে যাচ্ছি এতদিন ধরে। রফিক এবার মাথা নিচু করে ধীরে বলে, আমি আমি স্বীকার করি এরকম ভুল হয়েছিল, কিন্তু আমি এখন সায়রার, ওর পাশে থাকতে চাই। আপনাকে অনুরোধ করছি, চলে যান এখান থেকে। নারীর চোখ হঠাৎ করেই কালো হয়ে উঠল, বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে এলো চারপাশে। বাতাসে যেন কে কেঁদে উঠল, দীর্ঘ এক আর্তনাদ। সায়রা এবার ভয় পেলেও নিজেকে সামলে বলল, আপনি মানুষ নাকি অন্য কিছু আমি জানি না, কিন্তু আমাদের ছেড়ে দিন। আপনি যদি ভালো হন তাহলে ফিরে যান, যদি না হয় তবে আমরা আপনাকে বাধা দেব। নারীটা এবার হঠাৎ গম্ভীর হয়ে যায়, তার মুখে আর হাসি নেই। সে শুধু একটুকু ফিসফিস করে বলে, আমার চলে যাওয়ার সময় এখনো আসেনি সায়রা। আর রফিক, সে জানে
ভুল দৃষ্টিও একদিন অভিশাপ হয়ে ফিরে আসে। এই বলে নারীটা ধীরে ধীরে পিছন দিকে হেঁটে যেতে থাকে। একসময় ঘুটঘুটে অন্ধকারে মিলিয়ে যায়। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। মহিলাটি অন্ধকারে মিলিয়ে যেতেই সায়রা দরজা বন্ধ করে দেয় ধপ করে। তারপর সে ফিরে এসে রফিকের সামনে দাঁড়ায়। তার চোখে আগুন জ্বলছে যেন। মুখ গম্ভীর করে রেগে বলে, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন এখনো? ওই মহিলার এত সাহস হয় কি করে যে এইসব বলার? হ্যাঁ, তুমি কিছু না করলে তো এরকম বলার কথা না। কোনো কিছু তো অবশ্যই ঘটেছে। কেউ কেমন সাহস করে এমন কথা বলতে পারে বলো? রফিক কাঁপা গলায় বলে, সায়রা বিশ্বাস করো, ওসব কিছু না, আমি কিচ্ছু করিনি। সায়রা এবার এক ধাপ এগিয়ে গেল। রাগে কাঁপছে তার মুখ। তুমি কিছু করনি। তবুও সে বলল, হ্যাঁ তুমি তাকিয়েছিলে, তুমি স্বপ্ন দেখিয়েছিলে। সে কি পাগল? হ্যাঁ, নাকি তুমি আসলেই কিছু একটা করেছো? বলো তো আমাকে। রফিক এবার বসে পড়ে, মুখে হাত দিয়ে বলে, আমি সত্যিই কিছু করিনি। তবে সায়রা জিজ্ঞেস করে, তবে কি? সায়রার চোখে তখন রাগের আগুন জ্বলছে, মুখটা গম্ভীর, কণ্ঠে কাঁপন চলছে। তবে কি রফিক? চুপ করে গেলে কেন? বলছো না কেন আমাকে? বলো তাড়াতাড়ি। রফিক মুখ নিচু করে বসে থাকে কিছুক্ষণ চুপচাপ। তারপর কাঁপা কণ্ঠে বলে, সায়রা আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি সত্যিই চাইনি এমন কিছু হোক। সায়রা ভুরু কুঁচকে যায়। সে এক ধাপ এগিয়ে এসে রফিকের সামনে দাঁড়ায়। মানে ঠিক করে বলো তো, তুমি কি করনি আর কি করে ফেলেছ? রফিক এবার ইতস্ত ভঙ্গিতে বলতে শুরু করে, সেদিন আমি যখন গ্যারেজ থেকে বাড়ি ফিরলাম, তোমাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। খুঁজতে খুঁজতে উঠানে এসে দেখি টিউবওয়েলের কাছে পর্দা ঝুলছে, একটু ফাঁকা ছিল। আমি ভাবলাম তুমি হয়তো ওখানেই আছো, তাই আমি পর্দাটা সরিয়ে। কথা শেষ করার আগেই সায়রা রেগে গিয়ে হাত তুলে থামিয়ে দেয় রফিককে। থেমে যাও, আর একটা শব্দও করবা না। সর্বনাশ করেছো তুমি রফিক। তুমি এখন বলছো তুমি কিছু করনি। তুমি পর্দা সরিয়ে ওকে দিয়েছ, অথচ বলছো দুর্ঘটনা। এইটা কি দুর্ঘটনা? হ্যাঁ? রফিক কাঁপা কণ্ঠে বলে, সায়রা তুমি ভুল বুঝছো আমাকে। আমি তো জানতাম না, আমি ভেবেছিলাম তুমি। সায়রার চোখে তখন হতাশা, দুঃখ আর ভয়। সে নিচু গলায় বলে, তুমি জানতেও না, চেয়েছেও না। একজন নারীর ব্যক্তিগত সময়, তার একাকিত্ব, তা কি এত সস্তা হয়ে গিয়েছে তোমার কাছে? হ্যাঁ? রফিক মুখে হাত দিয়ে চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে বলে, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হয়েছিল সেটা তুমি ছিলে। সায়রার মুখ থমথমে। সে ধীরে ধীরে বলে, তুমি এটা কিভাবে করতে পারলে রফিক? ছি, এতদিন সংসার, এত ভালোবাসা, সব ভুলে গেলে? রফিক তড়িঘড়ি করে বলে, না না সায়রা, রাগ করো না প্লিজ। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু দেখিনি সেদিন। সেই তো তখনও শরীরে পানি ঢালছিল। আমি শুধু অর্ধভেজা অবস্থায় এক ঝলক দেখেছি আর সঙ্গে সঙ্গে সরে গিয়েছি। আমি বুঝতেই পারিনি তখন কে ছিল। সায়রার চোখে এবার আগুনের ঝিলিক জ্বলছে। সে গলা তুলে বলে, বুঝেছি। পরের বউকে অর্ধেক ভেজা অবস্থায় দেখেই তোমার চোখ আটকে গিয়েছিল, তাই না? ভালোই লেগেছিল বুঝি? তাই আজ মুখে সাহস করে বলতে পারছো শুধু অর্ধেক ভেজা দেখেছি। রফিক এবার নিজেও রেগে যায়। তাই তো চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। গলা কাঁপছে, চোখ লাল হয়ে গিয়েছে। সায়রা, এসব কি বলছো তুমি? আমি এমন কিছু করিনি যাতে আমাকে এভাবে অপমান করতে হবে। এতদিন ধরে তুমি আমার স্ত্রী, আমার সব, তবুও তুমি এখনো আমাকে চিনতে পারোনি। সায়রা জবাব দেয়, না। সে শুধু চেয়ে থাকে রফিকের চোখের দিকে। রফিক একটু শান্ত হয়ে এবার নিচু গলায় বলে, আমি তো শুধু বলেছি, আমি ভেবেছিলাম সেটা তুমি ছিলে। আমি কলপারে ওকে দিয়েছিলাম তোমাকে ভেবে। এটা একটা দুর্ঘটনা সায়রা, আমি ইচ্ছে করে কিছু করিনি। সত্যি বলছি, বিশ্বাস করো। সায়রার চোখে জল চলে আসে এবার। সে ফিসফিস করে বলে, তোমার ভুল একটাই রফিক, তুমি বোঝোনি। নারীর এই ক্লান্ত সময়ে তার নিজের জায়গা, সেটা কতটা পবিত্র, কতটা ব্যক্তিগত। এক মুহূর্ত চুপ। রফিক তাকিয়ে থাকে স্তব্ধ হয়ে। সেই রাতটা আর ঘুম হয় না কারোরই। ঘরে বাতাস চলছে ভালোই। ঘড়ির কাঁটা যেন কেবল টিকটিক করে ভয় বাড়িয়ে তুলছে সবার। আর হয়তো দূরে কোথাও কোনো এক ফাঁকা জায়গায় সেই নারীটা দাঁড়িয়ে আছে। সায়রা ধীরে বলে, রফিক
আমি তোমার স্ত্রী, তোমার পাশে আছি, সংসার করি, কিন্তু যদি সত্যি কিছু করে থাকো আমি ছাড়ব না। কিন্তু ওর মুখে এসব কথা আর শুনতে চায় না। রফিক মাথা নিচু করে বলল, আমি কিচ্ছু করিনি সায়রা, ওই মেয়েটার মাথায় কোনো সমস্যা আছে, না হলে এমন কথা বলতো না। সায়রা কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে দেখা যাক ব্যাপারটা কোথায় গড়ায়। সকালটা যেন অন্য দিনের মতোই চলছে। রোদ উঠেছে, ঘর জুড়ে এক টুকরো শান্ত আলো, তবে সেই আলো আজ যেন একটু ভারী। সায়রা রান্নাঘরে, চুলায় তার হাঁড়ি বসানো, ধোঁয়া উঠছে। সে ব্যস্ত থাকলেও মনের মধ্যে আজ অনেক প্রশ্নের জট। তানিয়া মেঝেতে বসে খেলছে, টুকটাক শব্দ করে পুতুল সাজায়, তবে আজ তার দৃষ্টি কিছুটা উদাস। রফিক চুপচাপ নাস্তা করে নেয়, একবারও চোখ তুলে সায়রার দিকে তাকায় না, তাকালেও যেন কিছু একটা লুকিয়ে রাখতে চায়। সায়রা শুধু একবার বলে, আজ ফিরতে দেরি করো না। রফিক হালকা মাথা নাড়ায়, তারপর জুতা পরে বেরিয়ে পড়ে গ্যারেজের উদ্দেশ্যে। গ্যারেজে রফিককে কাজের জায়গায় ডেকে অথবা রফিক কাজের জায়গায় ঢুকে পড়ে, হাতের ব্যাগটা একপাশে রেখে ধীরে একটা চেয়ার টেনে বসে। মাথাটা তার ভার লাগছে, চোখ মুখ একদম ফ্যাকাশে। হঠাৎ পাশ থেকে বাবুল এসে বলে, ভাই আজকে তোমার চেহারা কেমন যেন লাগছে, মন খারাপ নাকি, কিছু হয়েছে? রফিক কিছুই বলে না, শুধু একটা নিঃশ্বাস ফেলে কাজের যন্ত্রপাতি গোছাতে থাকে। এবার মিরাজও পাশে এসে দাঁড়ায়। রফিক ভাই, শরীর ঠিক আছে তো? মুখ দেখে তো ঠিক বোঝাই যাচ্ছে না, এমন হয়েছে কেন? রফিক মাথা নাড়ায় ধীরে, শরীরটা একটু ভালো না, হয়তো ঘুম ঠিকঠাক হয়নি, তাই আর কি। বাবুল আর মিরাজ একে অপরের দিকে তাকায়, কিছু একটা তারা বুঝতে পারছে ঠিকই, কিন্তু কিছু জিজ্ঞেস করে না আর। রফিক নিজের কাজে মন দেয়, স্ক্রু ড্রাইভার হাতে নেয়, কিন্তু হাত কাঁপছে হালকা, মনের ভেতরে ঘূর্ণিঝড়, তবুও কাজটা বন্ধ করা চলে না। সন্ধ্যাবেলা গ্যারেজ থেকে ফিরে রফিক ক্লান্ত শরীরে ঘরে ঢোকে, বাতাসে মশলার গন্ধ। রান্নাঘরে গিয়ে দাঁড়ায় সায়রার পিছনে। কি রান্না করছো আজ? সায়রা পিছনে ফিরেও তাকায় না, সে বলে, ডাল আর আলু ভাজি, আর হ্যাঁ একটু ডিম ভাজাও করেছি তানিয়ার জন্য। রফিক হালকা মাথা নাড়ায় আর হাসে, তারপর ধীরে চলে যায় ভেতরের ঘরে। তানিয়া বিছানায় বসে খেলছে, হাতে পুতুল আছে। রফিক পাশে গিয়ে বসে পড়ে। হাই বাবা, দেখি তোর পুতুলের নাম কি? ছোট্ট তানিয়া কিছুই বলে না। রফিক মাথায় হাত বুলিয়ে বলে, খেলো মা। তারপর সে উঠে গিয়ে টিউবওয়েলে হাত মুখ ধুতে যায়। সে দেখতে পায় টিউবওয়েলটা বিকল হয়ে পড়ে আছে। সে মুখে বিরক্তিকর ছাপ এনে সেখান থেকে ঘরে ফিরে আসে, তারপর পাশের বাড়ির টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে আসে। এইদিকে সবাই মিলে একসাথে খাওয়া শুরু করে, হালকা কথাবার্তা, কিন্তু চারপাশে একরকম চাপা অস্বস্তি। মনে হয় কেউ যেন বাহির থেকে তাকিয়ে আছে। একসময় সবাই ঘুমিয়ে পড়ে। ঘড়িতে তখন রাত 2টা। হঠাৎ রফিকের ঘুম ভেঙে যায়। প্রথমে বুঝতে পারে না ঠিক কী কারণে ভেঙেছে, তারপর কান খাড়া করে শুনে চ্যাপ চ্যাপ চ্যাপ। টিউবওয়েল চাপলে যেমন শব্দ হয় ঠিক তেমন। রফিক উঠে বসে, ঘরের সব আলো নিভে আছে, চোখ ধাঁধিয়ে যায় অন্ধকারে। সে ভাবে এত রাতে টিউবওয়েলে কে আছে। কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু আওয়াজ থামছেই না। সে ধীরে বিছানা থেকে নামে। এদিকে সায়রা ঘুমাচ্ছে পাশেই, গভীর ঘুমে মগ্ন। রফিক দরজার ছিটকিনি ধীরে খুলে বাইরে বেরোয়। রফিক ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসে। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা, শুধু একটানা সেই শব্দ, চ্যাপ চ্যাপ চ্যাপ। টিউবওয়েলের কল চাপা হচ্ছে বারবার। রফিক ভেতরে ভেতরে দম আটকে আসা অনুভব করে, কিন্তু সে থামে না, ধীরে ধীরে এগোতেই থাকে সেই দিকে। প্রতিটা পা যেন 1000 টন ভারী হয়েছে তার। টিউবওয়েলের কাছে পৌঁছে রফিক থমকে দাঁড়ায়। চাঁদের আলোয় ছায়া ফেলেছে অদ্ভুতভাবে। টিউবওয়েলের পাশে একটি মহিলা দাঁড়িয়ে আছে। সে এক হাতে কল চাপছে আর অন্য হাতে পানি নিয়ে নিজেই নিজের গায়ে ঢালছে। আবার বারবার সে এটাই করছে। সে কথা বলছে না, তাকাচ্ছেও না। রফিকের বুক ধরফর করে উঠল। মহিলাটির চুল লম্বা, ভেজা এলোমেলোভাবে ঝুলে পড়েছে সামনের দিকে। শরীরটা ভেজা আর কাদায় মাখা। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছে। রফিকের যেন ঠোঁট শুকিয়ে আসে, মুখে কথা আটকে যায়। তবুও সে জিজ্ঞেস করে, কে কে এখানে? মহিলাটি কোনো সাড়া দেয় না। রফিক আবার জিজ্ঞেস করে, আমি জিজ্ঞেস করছি কে এখানে? এবার সেই মহিলা হঠাৎ থেমে যায়। তার হাতটা একদম স্থির, তারপর ধীরে ধীরে মুখটা তোলে।
কিন্তু মুখটা পুরো অন্ধকারে ঢাকা। শুধু একজোড়া চোখ লালচে আলোয় জ্বলজ্বল করছে। আর তখনই সে এক বিকট ভয়ানক হাসি দেয়। হাসির শব্দটা যেন একসাথে অজস্র কণ্ঠে মিশে গিয়েছে। রফিক আর থাকতে পারে না, সে দৌড় দেয় ওখান থেকে। জীবনের সর্বশক্তি দিয়ে ঘরের দিকে ছুটতে থাকে। ঘরে ঢুকে দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করে দেয়। এদিকে সায়রা তখনই জেগে ওঠে, বিছানা থেকে উঠে আসে আর জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমার অবস্থা এমন কেন? গলা শুকিয়ে গেছে, কি অবস্থা? মুখে এমন আতঙ্ক? সে রফিকের কাঁধ ধরে ঝাঁকায়। রফিক কিছু বলতে চাচ্ছিল, ঠিক তখনই ঠক 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 দরজায় কে যেন টোকা দিচ্ছে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একসাথে কয়েকটা হাত। সেই শব্দ ঠক 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 ঠক। রফিক হঠাৎ পিছিয়ে যায়, চোখ বিস্ফোরিত যেন। সেই হাত দিয়ে দরজা ঠিক ইশারা করে বলে, ওইটা 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 এসে গেছে। সায়রা কাপা গলায় জিজ্ঞেস করে, কে এসেছে? তুমি কি বলছো? বুঝতে পারছি না আমি। রফিক ধীরে বলে, যেটা আমি একটু আগে টিউবওয়েলের পাশে দেখেছি, যে নিজে গায়ে পানি দিচ্ছিল। সায়রার শরীর যেন ঠান্ডা হয়ে আসে। দরজার টোকা তখনও থেমে নেই। বিছানা থেকে তানিয়ার কান্নার শব্দ ভেসে আসে। তানিয়ার কান্না থামছেই না। কাপা কাপা গলায় সে ডাকে, মা মা মা, ও মা, ভয় লাগতেছে। সায়রা দৌড়ে গিয়ে তানিয়াকে বুকে জড়িয়ে নেয়। তার মুখে ধোয়াটে চিন্তার ছায়া। আর তখনও ঠক 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 শব্দ হয়েই যাচ্ছে। দরজার টোকা যেন থামছেই না এক মুহূর্তের জন্য। রফিক আতঙ্কে ঠায় দাঁড়িয়ে থাকে। তার কণ্ঠ যেন গলায় আটকে গিয়েছে। তবুও সে বলে, কে কে আছে বাইরে? এক মুহূর্ত থেমে বাইরে থেকে এক নারী কণ্ঠ বলে ওঠে, আলতো অথচ কাঁপুনি ধরানো স্বরে বলে, আমি এসেছি, একটু দরজা খুলুন। রফিক শিউরে ওঠে। সায়রা তখনও তানিয়াকে শান্ত করার চেষ্টা করছে। চুপ কর্মা, কিচ্ছু হয়নি, মাকে জড়িয়ে থাকো। সায়রা তখন বলে, আরে এইটা তো ওই মহিলার কণ্ঠ মনে হচ্ছে, যেই মহিলাটি আমাদের বাড়িতে আশ্রয়ের জন্য এসেছিল। রফিক আবারও জিজ্ঞেস করে, আপনি এত রাতে কেন এসেছেন এখানে? নারী কণ্ঠ তখন একটু জোরেই বলে, একটু দরকার ছিল, দরজাটা খুলুন না, আমি তো একাই। রফিক দরজার দিকে তাকায়, তারপর ধীরে সায়রার দিকে ইশারা করে সায়রাকে কিছু বোঝাতে চায়। সায়রা তখন তানিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে বলে, তুমি ভেবো না আমি ভয় পাবো। সে রেগে উঠে রফিকের কাছে এসে বলে, সব সময় এই মহিলা, সব কিছুর পেছনে ওই। আজ তো এর একটা রফাদফা করেই ছাড়ব, দেখি আর সহ্য হয় না। রফিক ফিসফিস করে বলে, দরজা খোলা যাবে না, ও মানুষ না সায়রা। সায়রা তার কথা শোনেই না, ঠোঁট কামড়ে ধরে, চুপ করো, আজ তাকে আমি দেখে নেব। বিয়ের পর থেকে তো সেই শুধু নষ্ট করেছে সবকিছু। এই বলে সায়রা দরজার দিকে যেতে শুরু করে। রফিক ছুটে গিয়ে তার হাত ধরে, না, তুমি বুঝতেছো না, এটা সেই মহিলাটা না, এটা অন্য কিছু। দরজার পাশে দাঁড়িয়ে সায়রার হাত ধরে রফিক কাপা গলায় ফিসফিস করে বলে, ও মানুষ না সায়রা, ওর চোখ, ওর হাসি। সায়রার চোখ তখন বিস্ফোরিত। সে দরজার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এই কণ্ঠটা সত্যি সেই মেয়েটির নাকি না অন্য কিছু। ঠিক তখনই বাহিরের সেই নারীর কণ্ঠটা আবার ভেসে আসে, আজ নয়, কিন্তু আমি আবার আসব। কণ্ঠটা এবার যেন আরো নিচু, আরো ঠান্ডা, একটা গা ছমছমে ছায়ার মতো ভেসে এসে ঘরের দেয়ালে লেপ্টে থাকে। তারপর একদম নিস্তব্ধতা, না টোকা, না আওয়াজ, না কণ্ঠ, শুধু তানিয়ার কান্না আর থেমে থেমে ভয়ের নিঃশ্বাস। সায়রা ঘুরে রাকিবের দিকে তাকায়, ভীত, অস্থির, বিস্ময়ে ভরা চোখ বলে, কি ব্যাপার এগুলো? এটা কে ছিল? কি চায় ও? রফিক ঘাড় নাড়িয়ে বলে, আমি জানি না, আমি তো শুধু টিউবওয়েলের কাছে গিয়েছিলাম। সে এক মুহূর্তেও থেমে যায়, তারপর গলা স্বর নিচু করে বলে, আর সেখানে গিয়ে দেখি একজন মহিলা টিউবওয়েল চেপে চেপে গায়ে পানি ঢালছে, কিন্তু তার মুখ, তার চোখ কিছুই দেখা যাচ্ছিল না। সায়রা অবাক হয়ে বলে, কিন্তু টিউবওয়েল তো বিকল হয়ে পড়ে আছে, তাই না? সন্ধ্যার পর থেকেই তো নষ্ট ওটা। তুমি নিজেই তো দেখেছো পানি উঠছিল না, তাহলে মহিলাটি টিউবওয়েল চেপে পানি পেল কোথা থেকে? এই কথাটা বলার পরেই ঘরের ভেতর যেন এক অজানা ঠান্ডা হাওয়া বয়ে যায়। দুজনেই একসাথে চুপ হয়ে যায়। একসাথে একটি ভাবনা তাদের মাথায় খেলে যায়, তাহলে ও কি মানুষ ছিল? সায়রা ফিসফিস করে বলে,
দরজাটা খুলে দিলে আজ আমরা আমরা হয়তো আর বাঁচতে পারতাম না। রফিক চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আমরা রক্ষা পেয়েছি, আল্লাহই বাঁচিয়েছে। ঘরের বাতিগুলো তখনও হালকা হালকা টিমটিম করছে। তানিয়া কাঁদতে কাঁদতে মায়ের বুকেই ঘুমিয়ে পড়েছে। তারা সেই রাতে আর ঘুমাতে পারেনি। একটা আলো জ্বালিয়ে রেখে দিয়েছে সারা রাত। দরজার সামনে বসেই কাটিয়ে দিয়েছে। পরদিন সকালে সূর্যের আলো আস্তে আস্তে জানালা দিয়ে ভেতরে ঢুকেছে। পাখিরা ডাকছে দূরে কোথাও। সব কিছু একদম স্বাভাবিক। সায়রা চুপচাপ উঠোনে ঝাড়ু দিচ্ছে। রফিক ধীরে ধীরে কাজের ব্যাগটা কাঁধে তুলে নেয়। তানিয়া তখনও ঘুমাচ্ছে। এদিকে রফিক বের হওয়ার আগে একবার দরজায় গা ঘেঁষে দাঁড়ায়। দেখে কাল রাতের সেই অদৃশ্য চাপ নেই। দরজায় কোনো টোকা নেই। দিনটা কেটে যায় যেন অন্য সব দিনের মতোই। তবে রফিক আর সায়রার মাঝে একটা অদৃশ্য চাপা জমে থাকে পুরোটা সময়। তানিয়া তখনও কিছুটা ভয় পেয়ে আছে। সায়রা তাকে যতটা সম্ভব চোখের সামনে রাখে। রফিক কাজে চলে যায় গ্যারেজে, কিন্তু তার মন সারাক্ষণই অন্য কিছুতে উঠতে থাকে। রাতের দিকে আকাশে মেঘলা, চাঁদের আলো যেন মেঘের ভিতর হারিয়ে গিয়েছে। রফিক ঘরে ফিরে আসে ক্লান্ত ভঙ্গিতে। সায়রা তখন রান্নাঘরে ছিল। হাড়ের ঢাকনাটা খুলে রেখেছে, রান্না ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখার জন্য। চুলায় হালকা আঁচে খিচুড়ি সিদ্ধ হচ্ছে। তার চারপাশে ধোয়া আর মশলার গন্ধে একটা ঘোর লাগা পরিবেশ তৈরি হয়েছে। ঠিক তখনই সায়রার মনে হয় তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে সায়রা ভাবে অবশ্যই রফিক হবে, তাই সেই কিছু না বলে রান্নায় মনোযোগ রাখে। তবে একটু পরেই তার মনে হয় কাঁধে কেউ নিঃশ্বাস ফেলছে, হালকা গরম নিঃশ্বাস। ধীরে ধীরে ঘাড় বরাবর একটা ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যায়। সায়রা তখনও রান্নায় ব্যস্ত। সে বলে ওঠে, কি ব্যাপার, কোনো কথা বলছো না কেন? কিন্তু পিছন থেকে কোনো সাড়া নেই, একদম নীরবতা। সায়রা আবার বলে, তুমি কি রেগে আছো নাকি? সাড়া দিচ্ছ না কেন? তার কণ্ঠে তখন আর রাগ নেই, আছে ধীরে ধীরে জমে ওঠা উদ্বেগ। নিঃশ্বাস এবার ঘাড় বরাবর আরও গাঢ় হয়। সায়রা আর পারছে না, তার শরীরটা হঠাৎ ঝাঁকিয়ে ওঠে। সে বলে, রফিক প্লিজ, এভাবে চুপ করে থেকো না। এরপরও যখন পিছন থেকে কোনো সাড়া আসে না, তখনই সায়রার হাত থেকে খুন্তিটা পড়ে যায় মেঝেতে। সে এক মুহূর্তে দাঁড়িয়ে থাকে স্তব্ধ হয়ে। তার নিঃশ্বাস যেন থেমে যায়। শরীর জুড়ে ঠান্ডা ঘাম এবং ধীরে ধীরে সে ঘাড় ফিরিয়ে পিছনে তাকায়। কিন্তু সেখানে কেউই নেই, শুধু ধোঁয়া। তার রান্নাঘরের কোণায় এক ঝাপসা ছায়া, যেন কিছু একটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দেয়ালের ভেতরে। সায়রার আর সহ্য হয় না। হঠাৎ তার শরীরটা যেন কেঁপে ওঠে। রফিক প্লিজ, এইভাবে চুপ করে থেকো না, কাঁপা কণ্ঠে বলে সে। সায়রা ধীরে ধীরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। রফিক তখন বিছানার পাশে বসে আছে। সায়রাকে দেখেই উঠে বলে, কি ব্যাপার, রান্না এখনো শেষ হয়নি? সায়রা কথা না বলে তার পাশে এসে বসে। রফিক এবার তার মুখের দিকে তাকিয়ে থমকে যায়। তোমার মুখ এত ফ্যাকাশে কেন? সায়রা ধীরে বলে, আমি এতক্ষণ রান্না করছিলাম, ঠিক তখনই আমার মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম তুমি, তাই কিছু বলিনি। কিন্তু কাঁধে হঠাৎ কেউ নিঃশ্বাস ফেলল, গরম নিঃশ্বাস। আমি কথা বলছিলাম, কিন্তু পেছন থেকে কোনো সাড়া আসছিল না। শেষে আমি পিছনে ফিরে তাকালাম, আর সেখানে কেউই ছিল না, শুধু ধোঁয়ার মতো একটা ছায়া, আর সেটা দেয়ালের ভিতরে মিলিয়ে গেল। রফিক সোজা হয়ে বসে, চোখে চিন্তার ছাপ। তুমি তুমি ঠিক দেখেছো তো? হয়তো তোমার মনের ভ্রম হয়েছে এটা। সায়রা এবার গলা একটু চড়া দিয়ে বলে, না, এটা কল্পনা বা স্বপ্ন না। আমি স্পষ্ট টের পেয়েছি আমার পিছনে কেউ ছিল, আর সেই ছায়াটা দেয়ালের সাথে মিলিয়ে গেল। এটা কি ছিল? রফিক কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর উঠে দাঁড়ায়। আচ্ছা, আমি গিয়ে দেখে আসি এখনো কিছু দেখা যায় কিনা। সে ধীরে ধীরে রান্নাঘরে যায়। চারপাশ ঘুরে দেখে, কোনায় কোনায় তাকায়, দেয়াল ছুঁয়ে দেখে, কিন্তু কিছুই নেই, শুধু চুলার ধোঁয়া আর হালকা ঝাঁঝালো মশলার গন্ধ। সে ফিরে এসে বলে, না তো, কিছুই তো নেই এখানে। হয়তো তুমি আজ সারাদিন টেনশনে ছিলে, এই জন্য একটু বেশি সেন্সিটিভ হয়ে গিয়েছ। সায়রা কাপা গলায় বলে, না, বিষয়টা অত সহজ না। তুমি ভুলে গিয়েছো, আমরা 2 দিন আগে এক মহিলাকে আশ্রয় দিয়েছিলাম আমাদের ঘরে। রফিক ভ্রু কোচকে বলে, হ্যাঁ, তবে ওর সাথে এই ঘটনার কি সম্পর্ক? সায়রা একটু থেমে বলে, আমার মনে হচ্ছে ওই মহিলা মানুষ ছিল না। আমরা তখন বুঝিনি ওর আচরণ, ওর কথা,
আর সবচেয়ে বড় কথা, যেদিনও ঘর ছেড়ে চলে গেল সেই দিন রাত থেকেই কিন্তু এই অদ্ভুত জিনিসগুলো শুরু হয়েছে। রফিক ফিসফিস করে বলে, কিন্তু মহিলা দেখতে তো একদম সাধারণ ছিল, কেউ বললে বিশ্বাস করতো না যে ও মানুষ না। সায়রা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, রূপ দেখে কাউকে বিচার করা যায় না রফিক, অনেক কিছুই ছদ্মবেশে আসে। আমরা তো জানি না ওর আসল উদ্দেশ্য কী ছিল। হয়তো ও কোনো উপায় খুঁজছিল, কোনো দরজা খোলার, কোনো পথ খোঁজার, যা সে তখন পায়নি। তাই এখন বারবার ফিরে আসছে আমাদের বাড়ির চারপাশে, আমাদের মধ্যেই জায়গা করে নিতে চাইছে। রফিক এবার চুপচাপ হয়ে যায়। তার মনে পড়ে টিউবওয়েলের পাশে দাঁড়ানো সেই ভেজা মহিলার চুল, যার চোখ লালচে আলোয় জ্বলছিল। সেই হবে নাকি? সে ধীরে বলে, তাহলে এবার আমাদের কিছু করতে হবে। যদি ও আবার আসে, দরজা খোলা যাবে না, আরও বড় কিছু হতে পারে কিন্তু তাহলে। সায়রা তাকিয়ে থাকে রফিকের দিকে, আর চোখের মধ্যে আতঙ্কের সাথে সাথে এক ধরনের দৃঢ়তাও জমে উঠেছে। বাইরে তখন হালকা বাতাস বইছে, গাছের পাতায় ফিসফিস শব্দ। তানিয়া ঘুমিয়ে আছে, শান্তভাবে ঘুমিয়ে আছে। রাতের খাবারটা খুব একটা ভালোভাবে খাওয়া হয় না রফিক আর সায়রার। তানিয়াকে জোর করে কিছু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয় তারা। সব আলো নেভিয়ে তারা শুয়ে পড়ে, তবে ঘুম আসে না সহজে। রফিক চোখ বন্ধ করলেও সায়রার চোখ বারবার খোলা। তার কানে যেন কিছু ফিসফিসানির বাজছে, একটা অস্থিরতা। তবুও ক্লান্ত শরীর আর দিনভর আতঙ্কের ভরে একসময় ঘুমিয়ে পড়ে সায়রা। এইদিকে রাত প্রায় 2টা বাজে। হঠাৎ টোকটোক 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 টোকটোক, দরজায় জোরে জোরে টোকা পড়ছে বারবার, একটা না বেশ জোরে, যেন কেউ জাগিয়ে তুলতে চাইছে ইচ্ছেকৃতভাবে। সায়রার ঘুম ভেঙে যায়। সে তাড়াহুড়ো করে উঠে বসে, কান পেতে শোনে আবারও টুকটুক টুকটুক টুকটুক। সেই সাথে সাথে রফিককে ধাক্কা দিয়ে জাগায়। রফিক, শুনছ? দরজায় কেউ টোকা দিচ্ছে। রফিক উঠে বসে, আস্তে বলে, কি বলো, কোথায়? তারপর সেও শোনে, টোক টোক টোক। রাতের গভীর নীরবতায় সেই শব্দ যেন গোটা ঘরের ভেতরে কাঁপন তুলে দিয়েছে। রফিক উঠে দাঁড়ায়, সায়রাও তার সাথে। তারা ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায়। সায়রার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। সে নিচু হয়ে দরজার নিচ দিয়ে দেখতে চায় বাইরে কিছু দেখা যায় কিনা। সেখানেই সে দেখে দরজার নিচের ফাঁকা দিয়ে একটা ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। এটা কি একটা মানুষ নাকি অন্য কিছু? ছায়াটি এক জায়গায় স্থির, কিন্তু তার গা ছমছমে উপস্থিতি পুরো ঘরকে ঢেকে রেখেছে। সায়রার কণ্ঠ শুকিয়ে আসে। সে ইশারায় রফিককে ছায়াটা দেখায়। রফিক তখন শব্দ না করে দাঁড়িয়ে থাকে। সে একসময় দরজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কে ওখানে? কি চাই? কোনো জবাব নেই, শুধু দরজায় টোকা চলছেই, আরও জোরে, টুক 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 টুক। সায়রা ঘাড় নাড়িয়ে বলে, রফিক, আমি একটু খুলে দেখি। রফিক এক ঝটকায় তার হাত চেপে ধরে। না, ভুলেও দরজা খোলা যাবে না। যেই হোক না কেন আমাদের ডাক দিচ্ছে, কিন্তু চুপচাপ দরজার নিচে দাঁড়িয়ে থাকা কোনো মানুষের কাজ হতে পারে না। মানুষ হলে অবশ্যই জবাব দিত, এটা মানুষ না। সায়রা কেঁপে ওঠে। হঠাৎ টোকা বন্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর ধীরে ধীরে দরজার নিচের ছায়াটা সরে যায়। রফিক আর সায়রা দুজনেই আতঙ্কে দম বন্ধ করে তাকিয়ে থাকে। হঠাৎ ঘরের পিছনের জানালায় ঘষার শব্দ। জানালার ওপাশ থেকে কেউ যেন হাত বলিয়ে যাচ্ছে। রফিক কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলে, এটা শেষ হচ্ছে না সায়রা, আমাদের কিছু করতেই হবে। এই আত্মা কিংবা এই ছায়া, ওর কিছু চাই। সায়রা বলে, তানিয়ার জন্য ভয় লাগছে আমার, ও যেন কিছুর স্পর্শ না পায়। রফিক বলে, কাল সকালে ইমাম সাহেবের কাছে যাব। এই ঘর, এই জায়গা শোধন করতে হবে আমাদের, না হলে আমরা হয়তো পরের বার দরজাটা খোলার ভুল করেই ফেলব। সেই রাতেও তারা আর ঘুমায় না। পরদিন সকালের ভোর হতেই রফিক আর সায়রা তাদের মেয়েকে নিয়ে পাড়ার ইমাম সাহেবের কাছে চলে যায়। ইমাম সাহেব ধৈর্য নিয়ে পুরো ঘটনা শোনেন। দরজার নিচে ছায়া, অদ্ভুত টোকা, জানালায় হাত বুলানোর শব্দ, আর সেই গা ছমছমে অনুভব। আর কিছুদিন আগে তাদের বাড়িতে আশ্রয় নেওয়া সেই মহিলার কথাও বলে। সব শুনে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, তার কণ্ঠ নরম কিন্তু ভারী, এই ঘরটায় কিছু আছে, কিছু আটকে আছে। তোমাদের সঙ্গে এখন না গিয়ে রাতে যাব। রাতের বেলায় এর শক্তি বাড়ে, তখনই বোঝা যাবে ঠিক কী ধরনের অস্তিত্ব এটা। তিনি সায়রাকে সতর্ক করে বলেন, আজ দুপুরের পর থেকে দরজা জানালা সব বন্ধ রাখবে। কাউকে অচেনা দেখলে ভেতরে ডেকো না, আর তানিয়াকে একটুও চোখের আড়াল করো না।
এমন কিছু ঘটতে পারে যেটা এক চোখের পলকের মধ্যেই বদলে দিতে পারে সব কিছু। তখন রফিক বলে, আপনি রাতে আসবেন কিন্তু। ইমাম সাহেব মাথা নেড়ে সম্মতি জানান। রফিক কাজের জন্য গ্যারেজে চলে যায়। সায়রা ছোট্ট তানিয়াকে নিয়ে ঘরেই থাকে। সারা ঘর জুড়ে অদ্ভুত এক নিস্তব্ধতা। ঘরের টিকটিক শব্দ যেন অসহ্য মনে হচ্ছে। সায়রা জানালাগুলো ভালোভাবে বন্ধ করে পর্দা টেনে দেয়। তানিয়া বিছানায় বসে খেলছে, আর সায়রা ঘরের আসবাবপত্র গোছাচ্ছে। কিন্তু তার ভিতরে ভিতরে এক অদৃশ্য আতঙ্ক জমাট বেঁধেছে। প্রতিটি আওয়াজ তাকে চমকে দিচ্ছে। ছোটদের খেলার শব্দ, বাইরের গাছের পাতায় বাতাসের শো শো শব্দ, সব কিছুতেই সায়রা এখন ভয়ে ভয়ে থাকে। এদিকে বিকেলবেলা ঘরের সামনের দরজায় হঠাৎ করাঘাত। টোকটোক টোকটোক। সায়রা চমকে ওঠে। সে চুপচাপ গিয়ে দরজার পাশে দাঁড়ায়। কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, কে? বাইরে থেকে তখন এক নারীর কণ্ঠ ভেসে আসে। আপা, আমি জিনিস বিক্রি করি, কসমেটিক্সের, চুলের তেল, কাজল, নতুন মালাও এসেছে, একটু দেখবেন। সায়রা একটু স্বস্তি পায়। একটা সাধারণ ফেরিওয়ালার মতোই মনে হয় কণ্ঠটা। তানিয়া তখনও খেলছে আপন মনে। সায়রা দরজাটা খোলে। বাইরে এক মহিলা দাঁড়িয়ে। বয়স হবে 35-এর মতো। মাথায় ওড়না, হাতে ট্রে ভর্তি জিনিসপত্র। মহিলা হেসে বলে, আপা, নতুন ক্রিম এনেছি, মুখে দিলে ফর্সা দেখায়। আরও আছে আতর, হেয়ার অয়েল, একটু সময় নেব না। সায়রা একটু দ্বিধা নিয়েই বাইরে এসে দাঁড়ায়। জিনিসগুলো এক নজরে দেখে। সব কিছু ঠিকঠাকই মনে হয়, কিন্তু মহিলার চোখ আর তার চাহনি কেমন যেন অদ্ভুত। মহিলা হঠাৎ বলে ওঠে, আপা, এক গ্লাস পানি হবে? মহিলাটি জিজ্ঞেস করে, আপা, এক গ্লাস পানি হবে? সায়রার ভিতরটা কেমন যেন করে উঠল। মুখে কিছু না বলে সে ঘরের ভিতরে যায় পানি আনতে। তানিয়া তখনও খেলায় মগ্ন। সায়রা যখন গ্লাসে পানি ঢালছে, এমন সময় হঠাৎই অদ্ভুত একটা অনুভূতি হয় তার। কেউ যেন তাকিয়ে আছে খুব কাছ থেকে, খুব গভীরভাবে তার দিকে তাকিয়ে আছে। সে ধীরে ঘাড় গড়িয়ে জানালার দিকে তাকায়। কিছুই দেখা যায় না। পানি নিয়ে দরজার দিকে এগোতেই হঠাৎ পায়ের শব্দ থেমে যায়। বাইরে এসে দেখে কেউই নেই। দরজার সামনে একেবারে ফাঁকা হয়ে আছে। সায়রা কাঁপা কাঁপা হাতে গ্লাস ধরা, চারপাশে তাকায়। এই যে পানি। কথা শেষ করতে না করতেই চোখ পড়ে বাঁ পাশের জানালার দিকে। মহিলাটি সেখানে দাঁড়িয়ে সেই জানালার ফাঁকে মুখ ঢুকিয়ে ঘরের ভেতরে উকি দিচ্ছে। সায়রার গলার স্বর যেন শুকিয়ে আসে। সে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে যায়। এই যে, আপনি এখানে কি করছেন? পানি তো নিয়ে এলাম। মহিলাটি একটু চমকে পিছনে সরে আসে, তারপর ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলে, না না আপা, কিছু না, ভেতরের ঘরটা দেখছিলাম, খুব সাজানো গোছানো, ভালো লাগলো। সায়রার মনে হয় হাসিটা ঠোঁটে আটকে নেই, চোখেও ছলনা লেগে আছে। সেই গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলে, এই নিন পানি। মহিলাটি গ্লাস হাতে নিয়ে এক চুমুক দেয়, তারপর কণ্ঠটা আরেকটু নিচু করে যেন গল্প করার ভঙ্গিতে বলে, আপনার পরিবারের কে কে আছে আপা? আপনি একাই থাকেন? সায়রা কিছুটা দ্বিধা নিয়ে বলে, না, আমি একা না, আমার মেয়ে আছে এবং স্বামী সকালে কাজে গিয়েছে, সন্ধ্যায় ফিরবে। মহিলা হঠাৎ একটু সামনে এগিয়ে আসে, চোখ দুটি এক দৃষ্টিতে সায়রার দিকে তাকানো। ও আচ্ছা, মেয়েটা ছোট তাই না? কত বছর বয়স? ও কি এখন ঘরে আছে? সায়রার বুক তখন কেঁপে ওঠে। এত কৌতূহল, এত প্রশ্ন কেন? সে তখন একটু কড়া গলায় বলে, আপা, আপনি কি শুধু মাল বিক্রি করতে এসেছেন নাকি কিছুর খোঁজ নিতে? মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আপা, কৌতূহল আর অভ্যাসের মাঝে পার্থক্য রাখুন। আমি তো শুধু পানি চাইলাম, আপনিই এত কথা বললেন। তারপর সেই গ্লাসটা এক টানে শেষ করে দেয়। চোখের চাউনি এবার আর শুধু অদ্ভুত না, ভয়ানক। সায়রার মেরুদণ্ড বরফের মতো ঠান্ডা হয়ে যায়। মহিলা হঠাৎ এক পা পিছিয়ে গিয়ে বলে, আপনার ঘরটা দেখার খুব ইচ্ছে, একটু ভিতরে ঢুকতে পারি? সায়রা তৎক্ষণাৎ বলে, না আপা, মাফ করবেন, এখন সুবিধা নেই, বাচ্চা ঘুমাচ্ছে। মহিলার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, ঘর তো অনেক বড় মনে হলো, তবুও একজন অতিথির জায়গা হলো না? সায়রা চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। তখনই ঘরের ভেতর থেকে তানিয়া হঠাৎ বলে ওঠে, মা, এই যে আমি জেগে আছি। সায়রার বুক ধক করে ওঠে। ওর গলা শুনে ফেলেছে মহিলা। মহিলাটি ঠোঁটে আবার সেই অদ্ভুত হাসি ফুটিয়ে বলে, ও মা, মেয়ে তো দেখি খুব মিষ্টি, একবার কোলে নিতে পারি? সায়রা এবার দৌড়ে ঘরে গিয়ে এক ধাক্কায় দরজাটা বন্ধ করে দেয়।
দরজার ওপাশে এখন নিস্তব্ধতা, কিন্তু সায়রার মনে হয় ওটা চলে যায়নি, দরজার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে, ঠিক যেমন সেদিন রাতের ছায়া দাঁড়িয়েছিল। দরজা বন্ধ করার পর অনেকক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে সায়রা। বাইরের নিস্তব্ধতা আরও ভারী হয়ে উঠেছে, তার বুক ধরফর করছে, কপাল ঘামে ভিজে উঠেছে, অথচ বাতাস একদম ঠান্ডা। ভেতরে তানিয়া চুপচাপ তাকিয়ে আছে মায়ের মুখের দিকে। সায়রা আস্তে আস্তে মেয়েকে কোলে তোলে, কাছে টেনে নেয়। বাচ্চার শরীরের উষ্ণতা তার নিজের আতঙ্ককে কিছুটা শান্ত করে দেয়। সময় যেন একদম থেমে আছে, ঘড়ির কাঁটা এগোয়, কিন্তু বাইরে থেকে কোনো শব্দ নেই। শেষমেশ সায়রা নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে দরজার কাছে আসে। তার হাত কাঁপছে, বুক ধকধক করছে। অতঃপর খিল খুলে দরজার পাল্লা একটু ফাঁক করে, তাকিয়ে দেখে বাইরে কেউই নেই। একটু সাহস নিয়ে দরজাটা পুরো খুলে ফেলে, চোখ বুলিয়ে নেয় উঠান দিকে। আশপাশের গাছপালা শূন্য, নিঃশব্দ, নির্জন। সে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে গভীরভাবে নিঃশ্বাস নেয়। মনে মনে ভাবে হাঁপ ছেড়ে বেঁচেছি, এতক্ষণ ওখানেই ছিল, এখন কোথায় গেল? তানিয়াকে শক্ত করে বুকে চেপে ধরে সে মনে মনে ভাবে, তবে কি দিন দুপুরেই ফিরে এসেছিল সেই ছায়া? সেই রাতের অদৃশ্য শক্তিটাই মনে হয় সে নিজেকে বোঝাতে চায়। হয়তো শুধুই একজন মহিলা ছিল, হয়তো শুধুই একজন মহিলা ছিল, হয়তো নাও হতে পারে। দরজাটা আবার বন্ধ করে দেয়। বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসে। ঘড়ির কাঁটা 5টা ছুতে না ছুতেই রফিক বারের ভিতরে ঢোকে। রফিক মেয়েকে কোলে নিয়ে আদর করে। সায়রার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে কিছু একটা ঘটেছে। রফিক জিজ্ঞেস করে, সব কিছু ঠিক তো? সায়রা এক মুহূর্ত চুপ করে থেকে বলে, একটা মহিলা এসেছিল, বলল কসমেটিক বিক্রি করে, কিন্তু তারপর ওর ব্যবহার, চোখের চাহনি সব কেমন যেন ছিল। রফিক একটু চমকে ওঠে। তারপর? সায়রা ধীরে ধীরে বলে, সে দরজার পাশে দাঁড়িয়েছিল। আমি ঘরে পানি আনতে গেলে দেখি সে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে উকি দিচ্ছে, আর বারবার জিজ্ঞেস করছিল, তুমি কোথায়, তানিয়া কোথায়, আমরা একা কিনা, এইসব জিজ্ঞেস করছে। রফিক এবার কপাল কোঁচকে ফেলে। মানে সে আমাদের ঘরে উকিও মারছিল? একা থাকতে দেখেই সুযোগ খুঁজছিল বুঝি? সায়রা মাথা নাড়ে। আমি দরজা বন্ধ করে দেই, কিন্তু জানি সে যায়নি, তার উপস্থিতি এখনও যেন বাতাসে আছে। রফিক কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আজ রাতটা সাবধানে কাটাতে হবে। ইমাম সাহেব আসবেন বলেছিলেন। আমার মনে হয় ওনার সাহায্য ছাড়া এই ঘর ঠিকঠাক করা সম্ভব না। সায়রা নিচু গলায় বলে, তুমি কি বুঝতে পারছো রফিক? এই ছায়াটা এখন শুধু বাইরে নেই, ও এখন আমাদের সব কিছু জানে। কথা শেষ হতেই সায়রা রান্নাঘরের দিকে চলে যায়। রাতের খাবার তৈরি করতে হবে। দুধ, ভাত, মুরগির মাংসের ঝোল। তানিয়াকে বিছানার ওপাশ বসিয়ে রেখে রফিকও টুকটাক কাজ করতে থাকে, যেমন পাখার তার ঠিক করা, কাপড় গোছানো, সব কিছু স্বাভাবিক। কিন্তু সায়রার মনে হচ্ছে বাড়িটা আজ আর আগের মতো নেই। ঘরের দেয়াল যেন চুপচাপ তাকিয়ে আছে। কোনায় কোনায় জমে থাকা নিস্তব্ধতা যেন এক একটা দৃষ্টি। বাইরে সন্ধ্যা নেমেছে, আকাশে কোনো তারা নেই, শুধু কালচে একটা ভার। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। সায়রা রান্নাঘরে রান্নায় ব্যস্ত। চুলোর আগুন জ্বলছে, হাঁড়িতে ফোঁটা ফোঁটা শব্দ হচ্ছে। ঠিক সেই মুহূর্তে তার মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে কাপা হাতে রান্নার চামচটা নামিয়ে রেখে ধীরে ধীরে পিছনে ঘুরে তাকায়। দেখে কেউই নেই, শুধু রান্নাঘরের জানালা দিয়ে অন্ধকার ঢুকে পড়েছে। একটা শীতল হাওয়া যেন গায়ে লেগে যায় তার। সে গভীরভাবে নিঃশ্বাস নেয়, নিজেকে বোঝায়, না না, কিচ্ছু না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। পুনরায় হাড়ের ঢাকনা তোলে, রান্নায় মন দেয় সে। ঠিক তখনই ঘর থেকে তানিয়ার কান্নার শব্দ। প্রথমে হালকা, তারপর তীব্র। রফিকের কণ্ঠ ভেসে আসে, তানিয়া, কি হলো মা, কাঁদছো কেন? লাগলো কোথাও? তানিয়া জোরে জোরে কান্না করছে, চোখ বন্ধ করে বালিশে মুখ গুজে রেখেছে। রফিক বারবার জিজ্ঞেস করে, মা কি হয়েছে, কিছু দেখেছো কি, কি হয়েছে বলো মা? কিন্তু মেয়েটা শুধুই কাঁদছে। সারা রান্নাঘর থেকে ছুটে আসে, চোখে ভয়ের ছাপ, মুখে উৎকণ্ঠা। কি হয়েছে? তানিয়া এমন করে কাঁদছে কেন? কিন্তু তখনই রফিকের মুখ রক্তশূন্য হয়ে যায়। সে হাঁ করে তাকিয়ে আছে সায়রার পিছনের দিকে। তার চোখে বিস্মিত, ভয় আর কিছুটা অনিশ্চয়তা। সায়রা তখনও দৌড়ে আসছে, কিন্তু রফিক স্পষ্ট দেখতে পাচ্ছে সায়রার পেছনে কোনো কিছু আসছে। কিছু একটা ছায়ার মতো নয়, বরং মানুষের মতোই দেখতে, তবে মুখটা নেই, চোখ দুটো খালি, গর্তের মতো ফাঁকা, চুলগুলো এলোমেলো, পা মাটিতে নেই, ভেসে ভেসে আসছে।
একদম সায়রার পেছন পেছন। রফিক এক পা পিছনে সরে আসে। তার ঠোঁট কাঁপছে, গলা দিয়ে যেন কথা বের হচ্ছে না। সায়রা যখন ঠিক তার সামনে এসে দাঁড়ায় তখন পিছনে আর কেউ নেই। একটু সময় নষ্ট না করে রফিক দ্রুত চারদিকে তাকায়। আশেপাশে জানালার পাশে দরজার দিকে কেউই নেই। সে ভাবে, না, এইমাত্র আমি দেখলাম আমি। নিজেকে বোঝানোর চেষ্টা করে রফিক। সায়রা চোখে চোখ রাখে। কি হয়েছে তোমার? এরকম তাকিয়ে আছো কেন? রফিক দম ফেলে বলে, তুমি তুমি কি কিছু টের পেয়েছো? তুমি যখন আসছিলে কিছু অনুভব করনি? সায়রা চোখ ছোট করে বলে, না তো, কিছুই না। তুমি এইসব কি বলছো? কেন, কি হয়েছে? রফিক এখনো চুপ। সে বুঝতে চায় ঠিক কি দেখেছে, কিন্তু সায়রার সামনে দাঁড়িয়ে সে বলতেও ভয় পাচ্ছে। ঠিক তখনই তানিয়ার কান্না হঠাৎ বেড়ে যায়, আরও করুণ, যেন কিছুতে খুব ভয় পেয়েছে সে। সায়রা তড়িঘড়ি করে দুহাত বাড়িয়ে তানিয়াকে কোলে তুলে নেয়। আর তখনই রফিকের চোখ পড়ে ঘরের কোনায় থাকা সেই আয়নাটির দিকে। তাতে রফিকের গায়ে একটা কাঁটা দিয়ে ওঠে। আয়নায় সায়রার জায়গায় সায়রা নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মহিলা। ভয়ানক মুখ, লাল রঙের চোখ, গালের চামড়া যেন খুলে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার নখ অনেক লম্বা, ভাঙা কাচের মতো চিকচিক করছে। আর ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। রফিক হা করে তাকিয়ে থাকে। গলা দিয়ে হঠাৎ ফিসফিস করে শব্দ বের হয়, আয়না। সায়রা, না না, সায়রা না। ও কে ও? সে তানিয়াকে নিজের বুকে টেনে নিয়ে যায়, কিন্তু সায়রা বলে, রফিক, তুমি এমন করছো কেন? তুমি কি ঠিক আছো? রফিক থতমত খেয়ে আবার আয়নার দিকে তাকায়। এবার আয়নায় আবার সেই চেনা মুখ, সায়রা। সব কিছুই যেন স্বাভাবিক। কোনো অচেনা মহিলা নেই, কোনো লম্বা নখ নেই। রফিক এবার নিঃশ্বাস ছেড়ে দেয়, এক পা পিছিয়ে যায়। সে মাথা নাড়ে। রফিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তানিয়া কাঁদছে, চিৎকার করে বুক ফাটিয়ে হাহাকার করে কান্না করছে। সায়রা এবার বিরক্ত আর উদ্বিগ্ন কণ্ঠে বলে, রফিক, তানিয়াকে দাও, দেখছো না কেমন কাঁদছেও? ওকে আমার কোলে আসতে দাও প্লিজ। রফিক কাঁপা কণ্ঠে বলে, না, থাক, ও আমার কাছেই থাকুক, একটু সামলে নেই আমি। সায়রা অবাক চোখে তাকায়, কি তুমি এটা বলছো? আমি মা হয়ে নিজেই কোলে নিচ্ছি না? তুমি বুঝতে পারছো তানিয়া আমাকে চাইছে? সে আবার দুহাত বাড়িয়ে দেয় মেয়েকে নেবার জন্য। তানিয়া তখনও বুকের ভিতর মুখ গুজে কান্না করছে, কাঁপছে, যেন আতঙ্ক জমে যাচ্ছে তার ছোট্ট শরীরের মধ্যে। রফিক চুপ করে দাঁড়িয়ে থাকে, মেয়েকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তার ঠোঁট কাঁপছে, তার মনের ভিতর এক ভয়াবহ লড়াই চলতে থাকে। এই মাত্রই তো আমি আয়নায় দেখলাম যে দাঁড়িয়ে আছে সেই সায়রা না। যদি সত্যি এটা কোনো কিছু, অন্য কিছু হয়, তাহলে আমি কি আমার মেয়েকে তার হাতে তুলে দেব? যদি সায়রা না হয় সে, তবে? সে বুঝে উঠতে পারছে না সামনের দাঁড়ানো মানুষটা তার স্ত্রী নাকি সেই আয়নায় দেখা ভয়ানক রূপ। সায়রা এবার এক ধাপ এগিয়ে আসে, চোখে তার ক্লান্তি, বিরক্তি, ব্যথা। রফিক, তানিয়া আমারও মেয়ে, ওকে দাও, ও কাঁদছে, আমি ওকে শান্ত করব। রফিক আর কিছুই বলে না, তবে সে তানিয়াকে সায়রার দিকে এগিয়ে দেয় না। তার মুখে নিঃশব্দ আতঙ্কের ছায়া। সায়রা এবার রেগে ওঠে, গলার স্বর একটুখানি নড়াচড়া দিয়ে যায়। তুমি কি পাগল হয়ে গেছো রফিক? আমি সায়রা সায়রা করে বলছি, তোমার স্ত্রী, তানিয়ার মা। তোমার কি মনে হচ্ছে আমি অন্য কেউ? রফিক জবাব দেয় না। সে শুধু তানিয়ার দিকেই তাকিয়ে থাকে, খুঁজে বেড়ায় কোনো ইঙ্গিত, কোনো অদ্ভুত পরিবর্তন। কিন্তু চোখ দুটো তো সেই চেনা, গভীর ক্লান্ত। তবুও বিশ্বাস হচ্ছে না তার। রফিকের মাথার ভেতর গুঞ্জন করছে আয়নার সেই ভয়ঙ্কর মুখ। তখনই হঠাৎ করে তানিয়া কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলে, ও মা না, মা না, ও মা না। রফিক চমকে ওঠে। সে তানিয়ার মুখের দিকে তাকায়। তানিয়ার চোখ বন্ধ, মুখে আতঙ্ক। কি বললে মা? আবার বলো। তানিয়া ফিসফিস করে আবারও বলে, ও মা না। রফিকের হাত তখন ঝাঁকুনির মতো কেঁপে ওঠে। সায়রাও থমকে যায়। তার মুখে এবারও কিছুটা কৌতূহল, কিছুটা রাগ। সে এগিয়ে এসে রফিকের হাতে হাত রেখে বলে, রফিক, এটা আর সহ্য হচ্ছে না। তুমি কি আসলে ভয় পেয়ে গেছো? তুমি কি ভাবছো আমি সেই? আমি না হলে তাহলে আমি কে রফিক? ঘরের নিস্তব্ধতা নামে। ঘড়ির কাঁটা কেবল একটানা টিকটিক করে যাচ্ছে। রফিকের চোখে পানি চলে আসে। সে জানে সামনে দাঁড়ানো এই মুখটা সে দিনের পর দিন দেখেছে, তবু আজ সেই মুখটাই যেন অপরিচিত।
রফিক ধীরে ধীরে বলে, আমি জানি না, আমি কিছুই জানি না। এইমাত্র আমি কিছু দেখেছি। তানিয়া কিছু বলেছে। সায়রার চোখে এবার অশ্রু। সে পেছনে এক পা করে সরে দাঁড়ায়। তার গলা নরম হয়ে যায়, ভাঙা হয়। তুমি যদি আমায় বিশ্বাস না করো রফিক, তাহলে আমি কি করে প্রমাণ দেব বলো? আমি সায়রা। রফিক চুপ। ঘরে নিঃশব্দ ঘুমুট একটা পরিবেশ। তানিয়া ফিসফিস করা এখনো রফিকের কানে বাজছে, ও মা না, মা না ও। রফিক বুকের ভেতর মেয়েকে চেপে ধরে আছে। সায়রার চোখে জল চলে আসে, মুখে অভিমানের ছায়া। তবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ কিছু একটা বদলে যায়। সায়রার চোখের গভীরতায় চেনা ক্লান্তি কিংবা কষ্ট তা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তার চোখ দুটো স্থির হয়ে আসে, তার ঠোঁট বাঁকা হাসিতে বেঁকে যায়। সে এক পা এগিয়ে আসে, গলা শুকনো কিন্তু তীক্ষ্ণ এক সুরে বলে, রফিক দাও, তানিয়াকে দাও আমার কোলে। রফিক পিছনে সরে আসে এক পা। না, আমি আমি তোমার কাছে ওকে দেব না। সায়রার ঠোঁট আবার কাঁপে। এবার আর ক্লান্তি নয়, একটা ভয়ানক টান, এক ভয়ান টান, যেটা দেখতে কেবল মৃত্যুর আগের মুখে পাওয়া যায়। সে এবার একটু জোরেই বলে, তানিয়া আমার মেয়ে, তাকে দাও, আমি বলছি আমাকে দাও। রফিক কাপা গলায় বলে, তুমি সায়রা না, তুমি 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 সায়রা না। সায়রা হঠাৎ তীব্র কণ্ঠে চিৎকার করে ওঠে, তানিয়াকে দাও। সাথে সাথেই তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে ওঠে। গলার চামড়াগুলো যেন কুঁচকে যায়। ঠোঁটের কোণা ছিঁড়ে গিয়ে নিচের দিকে ঝুলে পড়ে একপাশে। তার মুখ বিকৃত হতে থাকে চোখের সামনেই। চোখের নিচ কালো গর্ত। চুল এলোমেলো হয়ে ওঠে, যেন বাতাস না থাকলেও তা দুলছে। আর নখ তাকিয়ে দেখলে মনে হয় কাঁচ দিয়ে তৈরি, লম্বা, ভয়ঙ্কর ধারালো। রফিক অবাক চোখে তাকিয়ে থাকে। তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তানিয়া হঠাৎ চিৎকার করে ওঠে, না, মা না, ও মা না, বাবা, বাবা, আমাকে ওর কাছে দিও না। রফিক তাড়াতাড়ি হাত দিয়ে মেয়ের চোখ ঢেকে দেয়। চুপ মা, কিচ্ছু দেখিস না, কিছু না দেখলেই বাঁচবি তুই। তার শরীর জমে যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা নারীর রূপে আর নারীত্ব কিছুই অবশিষ্ট নেই। এটা কেউ কিছু মানুষ না, এটা অন্য কেউ, মানুষ না। তাও সে সায়রার গলায় বলে, তুমি কে? সায়রা কোথায়? সায়রা কোথায় বলো আমাকে। ভয়ঙ্কর সেই অবয়বটা এবার বিকট এক হাসি দেয়। চামড়া যেন ফেটে ফেটে নিচে পড়ছে। জিভটা লম্বা হয়ে বেরিয়ে আসে ঠোঁটের ফাঁক গলে। সেই কাপা কণ্ঠে বলে, তোমরা যা দেখো তা সব সত্যি নয় রফিক। তারপর আরেক পা এগিয়ে আসে, ফিসফিস করে, সায়রা অনেক আগেই চলে গিয়েছে, তাকে খুঁজে আর পাবে না। রফিক দম বন্ধ করে তাকিয়ে থাকে। সে ভাবেনি সন্ধ্যার পর এমন কিছু তার জীবনে ঘটতে পারে। সে ভেবেছিল ভয়টা কেবল ছায়া পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কিন্তু এখন সামনে দাঁড়িয়ে বীভৎস এক অবয়ব, যার শরীরে আর মানুষের কিছুই নেই। সে কি করবে বুঝে উঠতে পারছে না। আর তখনই বাহিরে কারো কণ্ঠ ভেসে আসে, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? রফিকের চোখ চক করে ওঠে। এই কণ্ঠ পরিচিত, ইমাম সাহেব। ভিতর থেকে সেই বীভৎস মুখটা মুহূর্তেই ছায়ার মতো মিলিয়ে যায়, যেন কিছুই ছিল না। সামনে আবার সায়রার চেনা মুখ। রফিক স্তব্ধ। তানিয়া চুপচাপ, চোখ বন্ধ করে আছে। রফিক নিঃশ্বাস ফেলে আর এক পা করে এগিয়ে দরজার দিকে হাঁটতে থাকে। রফিক কাপা কাপা কণ্ঠে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব। এইদিকে কোলে ছোট্ট তানিয়া তখনও হাউমাউ করে কাছে। রফিক দরজা খুলতেই ইমাম সাহেব ভেতরে ঢোকেন, মুখে চিন্তার ছাপ। কি ব্যাপার, তোমার মেয়েটা এভাবে কাঁদছে কেন? আর তুমি এমন চেহারা বানিয়ে দাঁড়িয়ে আছো কেন? রফিকের গলা শুকনো, চোখে আতঙ্ক। কিছু বলার আগেই সে তানিয়াকে শক্ত করে বুকে চেপে ধরে। তারপর সব কথা এক নিঃশ্বাসে বলে দেয়, ইমাম সাহেব, আমি জানি না এটা কিভাবে বলবো। আমার বউ সায়রা, সে আজ বিকেল থেকে অদ্ভুত আচরণ করছিল, কিন্তু কিছুক্ষণ আগে আমি যা দেখেছি। সে চোখ তুলে সায়রার দিকে তাকায়, যে এখনো তাদের পিছনে দাঁড়িয়ে। রফিক কাপা গলায় ফিসফিস করে, এই মহিলা সায়রা না, এইটা ভূত, আমি নিশ্চিত। ইমাম সাহেব এবার সায়রার দিকে তাকিয়ে বলে, সায়রা বোন, আপনার শরীর খারাপ নাকি? আপনি একটু এগিয়ে আসেন। কিন্তু সায়রা এক পাও এগোয় না, বরং সে চোখ কুঁচকে তাকায় ইমাম সাহেবের দিকে। তার চোখ দুটো যেন আগুনের মতো লাল, একদম ফুটে আছে। তার ঠোঁট দুটো হঠাৎ হেঁচড়ে ওঠে একপাশে। তার গলা থেকে বের হয় এক গা ঠান্ডা শব্দ,
তুই এসেছিস আমাকে থামাতে? তুইও পারবি না, কেউ পারবে না। আমি আজ এই মেয়েকে নিয়েই যাব। রফিক তানিয়াকে শক্ত করে কোলে আঁকড়ে ধরে, আর হাত ঠান্ডা হয়ে এসেছে তার। ইমাম সাহেব এবার ধীরে ধীরে এক কদম এগিয়ে বলেন, তুই যেই হোস না কেন, এই ঘর তোর নয়, এই পরিবার তোর নয়, এখান থেকে চলে যা। ভয়ানক সেই রূপের শরীর এবার ধীরে ধীরে কাঁপতে শুরু করে। তার চোখ থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। জিভ আরও লম্বা হয়ে যেন নেমে এসেছে থুতনির নিচে। নখগুলো আরও লম্বা, ধারালো। সায়রা তখন আর সায়রা নেই, এটা অন্য কেউ, ভয়াবহ কিছু অশুভ। রফিক একপাশে সরে গিয়ে মেয়েকে জানালার নিচে রাখে, আর ইমাম সাহেব তখন দোয়া পাঠ শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার হাতে থাকা তসবিহ, কোরআনের আয়াত আর তার গলা থেকে বের হওয়া শব্দ যেন চারোদিকে একটা আলোর বলয় তৈরি করে দিয়েছে। ভয়ঙ্কর সেই অবয়বটি চিৎকার করে ওঠে, চুপ কর, থেমে যা, তোর আয়াত আমাকে পোড়াচ্ছে। সে মাটিতে গড়াগড়ি খায়, আর তার হাত থেকে আগুনের মতো ধোঁয়া বের হতে শুরু করে। তার গলা দিয়ে অজানা ভাষায় গর্জন শোনা যায়। রফিক পিছনে তাকিয়ে দেখে আয়নার কাঁচ ফেটে যাচ্ছে। ঘরের বাতিগুলো একবার জ্বলছে, আবার নিভে যাচ্ছে। তানিয়া দুই হাত দিয়ে কান চেপে ধরে। সে কাঁদছে না, চিৎকার করছে। সায়রার ভয়ানক রূপটা এখন গলে যাচ্ছে, চামড়া গলে মাটিতে পড়ছে। আর তখনই ইমাম সাহেব জোরে বলে ওঠেন, তুই জিন হোস, এক পথভ্রষ্ট আত্মা। তুই এই দুনিয়ার কেউ না। আল্লাহর হুকুমে এখান থেকে বিদায় হ। আশেপাশে বাতাস ভারী হয়ে ওঠে, একটা হঠাৎ গর্জনের মতো আওয়াজ, তারপর সব নিস্তব্ধ। ঘরের এক কোণায় কালো ধোঁয়া জমে জমে হঠাৎ পাফ করে উড়ে যায়, আর কিছুই নেই। সামনে আবার সায়রা, সত্যিকারের সায়রা। সে মেঝেতে পড়ে আছে, নিঃশ্বাস আস্তে আস্তে চলছে। রফিক দৌড়ে গিয়ে তাকে তুলে ধরে। সায়রা, সায়রা, শুনতে পাচ্ছ? সায়রার চোখ খুলে যায়। তার গলার নিচে কালশিতে দাগ, আর চোখ জোড়া ভেজা, কাঁদছিল হয়তো। সে ধীরে ধীরে ফিসফিস করে, আমি কোথায় ছিলাম রফিক? তানিয়া কোথায়? রফিক তার কপালে চুমু দেয়, চোখে পানি। তুমি ঠিক আছো? পরদিন সকালে ইমাম সাহেব বলেন, তোমাদের বাড়িতে আগে কারা থাকতো জানো? তোমাদের রান্নাঘরের নিচে একটা পুরনো গর্ত ছিল, আর সেইখানে এক সময় এক পাগল মহিলা মারা যায়। সে তার সন্তান হারিয়ে পাগল হয়ে গিয়েছিল। বিশ্বাস করত যে তার সন্তান তাকে ভুলে গিয়েছে, আর সেই কষ্টে সে আত্মাহুতি দিয়েছিল। হয়তো সেই আত্মা ফিরে এসেছিল মা রূপে, মায়ের ছায়া নিয়ে। রফিক আকাশের দিকে তাকায়, তানিয়া পাশে ঘুমোচ্ছে। সায়রা জানালার ধারে বসে সূর্য ওঠা দেখছে। ঘরটা এখন একদম শান্ত। গল্পটার শেষটা ছিল খুবই সিম্পলভাবে, আরও সুন্দরভাবে শেষ করা যেত, বাট রাইটার যেটা লিখে দিয়েছে আমাকে সেটাই এক্সপ্লেন করতে হয়েছে। যাই হোক, গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।